গুড আফটারনুন স্টুডেন্টস। আগের দিনকে আমরা ভেক্টরের অ্যাডিশনের ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন্স দেখেছিলাম, যে ভেক্টর অ্যাডিশন কীরকমভাবে করতে হয়, তার ক্ষেত্রে রেজাল্টেন্ট কীভাবে বার করতে হয়, সেই সমস্ত কিছু একবার রিকল করে নিয়ে একটা প্রবলেম করেছিলাম আগের দিনকে। সেই প্রবলেমটা কি, তার কনসেপ্টটাকে রিকল করে নিই একবার। কনসেপ্টটা কী ছিল, যে এই যে প্রবলেমটা দেওয়া ছিল, কেউ কি কোয়েশ্চেনটাকে এখন আবার সলভ করতে পারবে? এই যে কোয়েশ্চেনটা এখানে লেখা আছে যে ইফ mod of a cap plus b cap equals to mod of a cap minus b cap then find the angle between a cap and b cap। এখন কেউ সলিউশন আবার করতে পারবে? যদি আগের দিনকে একবার এরকম ধরনের প্রবলেমই সলভ করেছি, এখন কেউ করতে পারবে? কারো কি মনে আছে জিনিসটা? করতে পারলে ঝটপট আমাকে আনসারটা বলো তো। হ্যাঁ স্যার, ওই রেজাল্টেন্ট ভেক্টর বের করার ফর্মুলা দিয়ে করতে হবে। ব্যাস এইটার ক্ষেত্রে এরকম ধরে অ্যাপ্লাই করে দাও যে রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 কস থিটা, আর এখানে করে দেবো ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1 কস থিটা। এইখান থেকে থিটার ভ্যালু বার করবো, তাই না? এই প্রসেসটা ছিল তো মাথায়, তার মানে সবার আছে, ঠিক আছে? তো এবার আমি পরের পার্টে চলে যাচ্ছি। আগের দিনকে আমরা এই রেজাল্টেন্ট বার করা দেখে নিয়েছিলাম। আজকে যে পার্টটাতে আমরা যাব সেটা হলো কম্পোনেন্ট বার করা। কম্পোনেন্ট কী জিনিস দেখো। প্রথমত যদি আমি এটা বলি যে আমি কোথাও একটা ধাক্কা মারলাম, তো যখনই ধাক্কাটা আমি মারছি, এরকম তো হয় না যে কেবলমাত্র যেখানে ধাক্কাটা মারছি শুধুমাত্র সেইখানে ডিফরমেশনটা হয়, তার আশেপাশেও তার এফেক্টটাকে দেখতে পাই। যেমন ধর আমি আগের দিনকেও বলেছিলাম যে কাঁচের ক্ষেত্রে দেখা যায় যে গাড়ির কাঁচে বা এমনি কোনো কাঁচে আমি ঢিল ছুড়লে শুধুমাত্র যে জায়গাটাতে ঢিলটা পাস করলো ওইখানে একটা হোল ক্রিয়েট হয়, তা কিন্তু নয়, তার চারিপাশে আরেকটুখানি সেই চিড় ধরে যায়, তাই না? এখন ফোর্সটা তো আমি দিয়েছিলাম কেবলমাত্র মাঝখানের পয়েন্টে, যেখানটাতে চিড়টা ধরে গেল, মানে যেখানটাতে হোলটা ক্রিয়েট হলো, কিন্তু তাহলে তার আশেপাশে কেন চিড় ধরলো? সেখানে তো চিড় ধরার কথা ছিল না, তাই না? তার কারণটা হলো এটাই যে যখনই আমি কোথাও ফোর্স দিই, সেই ফোর্সটা সবসময় বিভিন্ন অ্যাক্সিস বরাবর ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, এবং যেহেতু ডিস্ট্রিবিউটেড হয়ে যায় তার মানে বিভিন্ন অ্যাক্সিসের অ্যাকর্ডিং তার বিভিন্ন রকমের পার্ট যাবে। জিনিসটা অনেকটা এরকম ধরনের যে ধরো তুমি বাজারে গেলে 100 টাকা নিয়ে, সেই 100 টাকা দিয়ে তুমি বিভিন্ন রকমের জিনিসকে কিনলে, অর্থাৎ 100 টাকাটা তোমার ফিক্সড, ওইটাকে দিয়ে তুমি বিভিন্ন জিনিস কিনলে। তো বিভিন্ন জায়গাতে বাজারটা কিন্তু একটাই জায়গা, বাজারে গিয়ে তুমি বিভিন্ন জায়গায় সেটাকে তুমি ইনভেস্ট করলে, তাই না? এবং তার দিয়ে তুমি কিছুটা কিছু পেলে ওইখান থেকে, তাই না? তো এই ব্যাপারটাই ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে। যখনই আমি কোথাও ফোর্স দিচ্ছি বা কোনো একটা ভেক্টর যখন কোনো একটা পয়েন্টে অ্যাক্ট করে, তখন তার জন্য তার কিছু এফেক্ট পাওয়া যায় বাকি অন্যান্য অ্যাক্সিসের ওপরে। এই অ্যাক্সিস ইনফাইনাইট নাম্বার অফ হতে পারে। কেন ইনফাইনাইট নাম্বার অফ হতে পারে? কারণ ধরো নর্মাল যেটা আমরা জানি যে 3 রকম অ্যাক্সিসের কথা আমরা পড়েছি, এক্স, ওয়াই অ্যান্ড জেড। কিন্তু যদি আমি বলি যে এই 3টেকে ছাড়াও এরকম অনেক কিছু অ্যাক্সিস থাকলো, যেরকম ধরো তোমরা বলো যে 4টে দিকের কথা যদি আমি বলি যে নর্থ ওয়েস্ট আর নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট, তো এর মাঝেও তো নর্থ ইস্ট বলে একটা আসে, তাই না? সাউথ ওয়েস্ট বলেও একটা আসে, এটা সেরকম ধরো তোমার ইস্ট সাউথ বলেও একটা আসে। তো এই যে ব্যাপারগুলো আসছে, এই অ্যাক্সিসগুলোর মানে হলো এরকম ধারা যে এক্স ওয়াই, ওর মাঝখানেও কোনো অ্যাক্সিস আমি ক্রিয়েট করতে পারি। সেটা হতে পারে যে এক্সের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, বা 45 ডিগ্রি, বা 60 ডিগ্রি, ইভেন 20 ডিগ্রি, 13 ডিগ্রি, এরকমও হতে পারে। তো এই অ্যাক্সিসগুলো কিন্তু আমরা যখন ড্র করছি শুধুমাত্র 2খানা বা 3টে অ্যাক্সিসকে দেখায় পারপেন্ডিকুলার। বাকি যে সমস্ত অ্যাক্সিসগুলো সেইগুলোকে এমন নয় আমরা আঁকতে পারি না, আমরা আঁকতে পারি। অর্থাৎ সেই সমস্ত কোণ করে একটা পার্টিকুলার এক্সের সাথে বা ওয়াইয়ের সাথে বা জেডের সাথে কোনো একটা অ্যাঙ্গেল করে কোনো একটা ফোর্সের বা ভেক্টরের কম্পোনেন্ট আমরা পেতে পারি। তো যখন আমরা এরকম ধরা করব যে একটা কোথাও আমি ধাক্কা মারলাম, সাপোজ ধরো আমি এইখানটা ধাক্কা মারছি, সাপোজ ধরো এরকম ধরনের কেসটা হলো যে এইখানে একটা দেওয়াল দেওয়া আছে তোমাকে, ঠিক আছে? এই দেওয়ালটাতে তুমি এইখানে ধাক্কাটা মারলে, যখন তুমি ধাক্কাটা মারছো তখন এটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে, এর এফেক্টটা এই দেওয়ালটাতে এরকমভাবে চারিদিকে ছড়াচ্ছে, এবং চারিদিকে এফেক্টটা ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু এর যে ধরো এইখানে যে লোকটা থাকবে, এই লাইন বরাবর যে লোকটা থাকবে, সে এই বরাবর এই মেন ফোর্সের যতটা পার্ট এলো সেইটাকে সে ফিল করবে। সাপোজ আমি বলছি যে তুমি মেন ফোর্সটা দিয়েছিলে 100 নিউটন, 100 নিউটনের তুমি বল প্রয়োগ করেছিলে দেওয়ালটার উপরে। তো এই যে পয়েন্টটাতে যে লোকটা থাকবে সে 100 নিউটন তো ফিল করবে না, তার থেকে একটুখানি কম ফিল করবে, তাই না? এইখানে যে লোকটা থাকবে সেও অবভিয়াসলি 100 ফিল করবে না, সে অন্য কিছু একটা ফোর্সকে ফিল করবে। তো অর্থাৎ কথা বলার অর্থ হলো এটাই যে একটা ভেক্টর যখন কোথাও অ্যাক্ট করে সেটা বিভিন্ন দিকে ডিভাইড হয়ে যায়, তার ভ্যালু বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটেড হতে পারে একটা পার্টিকুলার প্লেন। তো যখন তারা ডিস্ট্রিবিউট হচ্ছে, তো তার জন্য যে সমস্ত অ্যাক্সিসগুলোকে আমরা পাচ্ছি, সেই অ্যাক্সিস বরাবর যে এফেক্টটাকে পাবো, তার এফেক্টের ভ্যালু কত হবে না এই ভেক্টরের এই অ্যাক্সিস বরাবর মান কত, এই ব্যাপার
বুঝতে পারলে কথাটাকে? বুঝতে পারলে আমি কি বললাম? সবাই বুঝতে পেরেছো কি বললাম কথাটাকে? Yes, sir. বাকিরা বুঝতে পারোনি নাকি? বাকিরা প্রত্যেকে জবাব দেবে। কে কে আছো এখানটাতে এখন? শোভন, দেবায়ন আর সহেলি প্রত্যেকে জবাব দেবে, কিন্তু কেউ মুখ বন্ধ করে বসে থাকবে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো প্রত্যেকে তোমরা এখানে যেন আনসার দেবে যে কি কি আমি বলছি এখানটাতে, ঠিক আছে? এবার দেখো, তো যখন একটা করলো তখন আলটিমেটলি বিভিন্ন দিকে সেটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেল, আর এইটাই হলো একটা ভেক্টরের কম্পোনেন্টের কনসেপ্ট। এখন আমরা দেখবো যে ভেক্টরের কম্পোনেন্ট ক্রিয়েট হয় কি করে। নর্মালি বলতে গেলে হ্যাঁ, আমি একটা কোথাও ভেক্টরকে দিলাম, তার জন্য বিভিন্ন দিকে সেই ভেক্টরটা ভাগ হয়ে গেল, কথার কথা। প্র্যাকটিক্যালি ভ্যালু কি করে বার করবো সেটাকে এখন দেখতে হবে। দেখো প্র্যাকটিক্যালি ভ্যালুটা কি করে বার করবো, দেখো তার জন্য আমাকে আসতে হয় ভেক্টরের কম্পোনেন্ট ডিভিশনের পার্টটা, যেটাকে বলা হয় রিজলিউশন অফ দি ভেক্টর। রিজলিউশন অফ দি ভেক্টর অ্যান্ড ইন রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। কেন রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস বলা হয়? দেখো দেখো এইখানে একটা ভেক্টর তোমাকে দেখানো হচ্ছে, এই যে এইটা হলো একটা ভেক্টর, ঠিক আছে? এটা হলো একটা ভেক্টর। এই ভেক্টরটাকে তোমাকে দেখানো হচ্ছে এরকম ভাবে যে একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা এরকম ভাবে অ্যাক্ট করছে অরিজিন থেকে, ঠিক আছে? একটা ভেক্টর অরিজিন থেকে এরকম ভাবে অ্যাক্ট করছে। তো যদি অরিজিন থেকে এরকম ভাবে ভেক্টরটা অ্যাক্ট করে, আমি বললাম যে যে কোনো অ্যাক্সিস তার সাথে কোনো একটা অ্যাঙ্গেলে সেটা থাকতে পারে। সাপোজ এক্স এর সাথে সে অ্যালফা অ্যাঙ্গেলে আছে, আর ওয়াই এর সাথে সে 90 মাইনাস আলফা অ্যাঙ্গেলে থাকবে, তাই না? যদি এটা অ্যালফা হয় তাহলে এটা কত হবে? 90 মাইনাস আলফা। এটা হলো ব্যাপার। আচ্ছা তোমরা নীল রংটা বোধহয় দেখতে পাচ্ছ না, আমি লালটা দিই। 90 মাইনাস এই অ্যাঙ্গেলে থাকবে ওয়াই এর সাথে। তো যখন এটা এভাবে অ্যাক্ট করবে এই ভেক্টরটা এইখানটাতে, তো তার জন্য আমরা স্ট্যান্ডার্ড দুটো অ্যাক্সিসের ওপর বার করব। একটা হলো এক্স এর ওপর, একটা হলো ওয়াই এর ওপর। মাথায় কোয়েশ্চেন আছে, এই দুটোকে ছাড়া কি অন্য কোনো অ্যাক্সিস তার অ্যাকর্ডিং আমি বার করতে পারি না? এই রিজলিউশন করলে যে তার ভ্যালু কত হবে বা কতটা এফেক্ট পাবো, আমি বার করতেও পারবো। যদি আমাকে বলে দিত যেখানে অ্যালফা অ্যাঙ্গেল না হয়ে তুমি এই বরাবর বার করো, এই বরাবর বার করো, অ্যালফা অ্যাঙ্গেলটাতে না বার করো, আমি সেটাও করতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। আমি চাইলে এইরকমভাবে একটা কোনো অ্যাঙ্গেলে বার করতে পারতাম। সাপোজ এই অ্যাঙ্গেলটা থিটা আমাকে দেওয়া থাকতো, তাহলে এই বরাবর আমি অ্যাঙ্গেল বার মানে এই ভেক্টরের একটা কোনো এফেক্ট বার করতে পারতাম, যে এই বরাবর এই ভেক্টরটা কত এফেক্ট করছে। তো ওটা কিন্তু ইম্পসিবল নয়। আর যাতে করে এগুলো করা যায় সেই জন্যই আমরা ব্যাপারটাকে শিখছি কীভাবে সেটা করতে হয়। কিন্তু এটা বলার কারণ হলো এটা যে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে কেবলমাত্র ওয়াই আর এক্স বরাবরই যে আমি শুধুমাত্র ভেক্টরের এফেক্টকে বার করতে পারবো তা কিন্তু নয়। আমি যে কোনো অ্যাঙ্গেলের থ্রু সেই মানে যে কোনো একটা অ্যাঙ্গেলে যে অ্যাক্সিসটাকে আমি পাবো সেই অ্যাক্সিসের থ্রু ভেক্টরের জন্য আমি সেই ভেক্টরের এফেক্টকে বার করতে পারবো, বুঝতে পারলে? কিন্তু স্ট্যান্ডার্ডাইজড ফর্ম কি? এক্স আর ওয়াইটার ওপর বার করা। তারপরে এখান থেকে যে কনসেপ্টটাকে আমরা পাবো সেটাকে আমি বিভিন্ন রকম অ্যাঙ্গেলে ইউজ করবো, যে কোনো অ্যাক্সিসের উপর সেটাকে ইউজ করবো। তো এখন জাস্ট ইউজ করছি কোনটা, যে যদি আমাকে এরকম দ্বারা দিয়ে যায় যে এক্স আর ওয়াই, সেই ক্ষেত্রে আমি কি করবো? তো সেই ক্ষেত্রে কি করা হচ্ছে দেখো, তো হলো এই একটা ভেক্টর ও এ ভেক্টর যেটা অরিজিন থেকে অ্যাক্ট করছে। এখন এই যে ও এ ভেক্টরটা আছে, যদি আমি ও এ ভেক্টরটাকে দেখি তাহলে আমি বলতে পারি এরকম ভাবে যে তুমি মনে করো, হাইপোথেটিক্যালি তুমি মনে করে নাও যে এই যে ও এ ভেক্টরটা আছে সেটা দুটো ভেক্টর দিয়ে তৈরি হয়েছে। একটা ভেক্টর এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছিল আর তার সেই ভেক্টরের নাম হচ্ছে ও বি ভেক্টর। আর একটা ভেক্টর সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছিল যার নাম হচ্ছে ও সি ভেক্টর। কেউ আমাকে বলতে পারবে কেন এটাকে ধরলাম, কেন আমি এটাকে ধরছি যে ও এ ভেক্টরটার দুটো কম্পোনেন্ট আগে থেকে ছিল, সাপোজ যে ও বি ভেক্টর অ্যান্ড ও সি ভেক্টর। এটা ঠিক কি ভুল আমাকে প্রথমে বলো, মানে আমার এই ভাবনাটা কি ঠিক আছে? আমি কিরকমভাবে হট করে ভাবতে পারি কোনো জিনিসকে? বলতে পারবে কেউ? হ্যাঁ, কারণ এই ভেক্টরটা মানে ওবি আর ওসি ভেক্টরের মাঝখান দিয়ে গেছে, আর ওসি মানে এই ভেক্টরটা ওবির সাথে আলফা অ্যাঙ্গেল তৈরি করেছে আর ওসির সাথে 90 মাইনাস আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর। ব্যাপারটা তুমি বললে, আর কেউ বলতে পারবে? আর কেউ? হ্যাঁ, এই টার্মটা কি ইউজ করতে হবে? এতক্ষণ ধরে সিরিজে তুমি কথা বললে কিন্তু এই টার্মটা কি ইউজ করলে না। তার মানে হলো এটাই যে একটা ভেক্টরকে যখন আমি দেখছি আমি চাইলে ভাবতেই পারি সেটা আরো অনেক কটা ভেক্টরের রেজাল্টেন্ট, ভাবতেই পারি, তাই না? বুঝতে পারছো সিরিজা? আমি তো ভাবতে পারি না যে এই যে ভেক্টরটা সেটা আরো দুটো ভেক্টরের রেজাল্টেন্ট। তুমি বলবে না আমি তিনটে ভাববো, আমি চারটে ভাববো, ভাবো না, কোনো প্রবলেম নেই, ভাবতেই পারো। কিন্তু আমি কোনখানে বার করছি? রেক্ট্যাঙ্গুলার, তোমার এই যেখানে লেখা আছে না রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট বলার মানেই হলো এখানটা যে তোমাকে মেইনলি দুটো অ্যাক্সিসের উপরে বার করতে হবে, বুঝতে পারলে? তো এক্স আর ওয়াই দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস, তার উপরে আমি বার করছি। তো
তো যে জন্য আমি ভাবলাম যে এই যে এ ভেক্টরটা, এ ভেক্টর মানে কি, ও এ ভেক্টর, তাই না? এ ভেক্টরও বলতে পারো বা ও এ ভেক্টর বলতে পারো। ও এ ভেক্টর যখন তুমি বলছো তখন তুমি বাই ডিফল্ট এটাকে মেনশন করছো যে ও থেকে স্টার্ট হচ্ছে এ অবধি যাচ্ছে, এই ডিরেকশনটাকে তুমি মেনশন করলে। তো আমি মনে করলাম যে এই ও এ ভেক্টরটা ও বি ভেক্টর অ্যান্ড ও সি ভেক্টর নিয়ে তৈরি হয়েছে। যদি সেটা হয়ে গিয়ে থাকে তাহলে এখন আমি ট্রায়াঙ্গেল লকে অ্যাপ্লাই করতে পারি। ট্রায়াঙ্গেল লকে অ্যাপ্লাই করার আগে আমি একটা স্টেটমেন্ট বলছি। আগের দিনকে আমরা এটাকে রিভাইজ করেছিলাম প্রথম ভেক্টরের ক্লাসে। আমাকে বলবে যে সেই কনসেপ্টটা তোমাদের মনে আছে কি না, ঠিক আছে? আমি কনসেপ্টটা কোয়েশ্চেনটা বলছি, স্টেটমেন্টটা শুনে তোমাদেরকে বলতে হবে যে স্টেটমেন্টটা ঠিক বললাম কি ভুল বললাম, ঠিক আছে? স্টেটমেন্টটা হচ্ছে, যদি আমি এরকম একটা ভেক্টর আছে, ঠিক আছে, সাপোজ এটা হচ্ছে বি ভেক্টর, এটাকে এর এই লাইন বরাবর, এই যে লাইনটা আছে সাপোজ এই লাইন বরাবর আমি এই ভেক্টরটাকে এরকম ধারা এই লাইন বরাবর আমি একটুখানি এগিয়ে নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এই ভেক্টরটার মান এবং দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এখন ভেক্টরটা ডিফারেন্ট হয়ে গেল যখন আমি একে সেম লাইন বরাবর একটুখানি এগিয়ে নিয়ে গেলাম। এই স্টেটমেন্টটা ঠিক কি ভুল? এই ভেক্টরটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে ঠিক কি ভুল? মানে না, ডিরেকশনটা সেম থাকছে কিন্তু ম্যাগনিটিউডটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আর কেউ আর কেউ and the angle between them would be 180 degree. দেখো, ভেক্টরের মধ্যে কোনো চেঞ্জই হচ্ছে না। আমি কি বললাম আমি স্টেটমেন্টটা বললাম যে এই বি ভেক্টরটা ছিল, এটাকে জাস্ট সেম লাইন বরাবর আমি একটু এগিয়ে নিয়ে গেছি। তাহলে তুমি কি করে বললে মানটা চেঞ্জ হয়ে গেছে? আমি কি এটা বলেছি যে আমি কোনো স্কেলার কোয়ান্টিটি দিয়ে বা কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করেছি বা ডিভাইড করেছি? তা তো আমি করিনি। না না, তাহলে কি করে তোমার মানটা চেঞ্জ করলে? মান চেঞ্জ হয়নি তার মানে। আচ্ছা, ডিরেকশনটা দেখো তো চেঞ্জ হচ্ছে কিনা। প্রথমে এই লাইন বরাবর অ্যাক্ট করছিল, এখনো তো এই লাইন বরাবরই আছে, তাই না? ডিরেকশনটা সেম আছে। তাহলে ডিরেকশন সেম, ম্যাগনিটিউড সেম। যে সমস্ত ভেক্টরের ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড দুটোই সেম হয় তাদেরকে কি ভেক্টর বলা হয়? কি ভেক্টর বলা হয়? বলো বলো। মেঘামণ্ডল বলো তো, কি ভেক্টর বলে তাদেরকে? ও আচ্ছা আচ্ছা, দেবায়ন বলো কি ভেক্টর বলে? যে সমস্ত ভেক্টরের ক্ষেত্রে মান এবং দিক সেম থাকে তাদেরকে কি ভেক্টর বলা হয়? কারেক্ট, ইকুয়াল ভেক্টর। আমি বলেছিলাম যে ভেক্টরের ক্ষেত্রে মান এবং দিক দুটোই সেম থাকতে হবে। যে কোনো একটা যদি চেঞ্জ হয় তাহলে সেটা আনইকুয়াল হয়ে যাবে। ইকুয়াল মানে মান এবং দিক দুটোই সেম। তার মানে হলো এটাই যে যখন আমি এই ভেক্টরটাকে সেম লাইন বরাবর এগিয়ে নিয়ে যাব সেই ক্ষেত্রে তার মান এবং দিক কোনোটাই পাল্টাবে না, মানে ভেক্টর রিমেন্স সেম। বুঝতে পারলে? নেক্সট চলে এসো, এবার বলো এইটা ঠিক বলছি কিনা। সেম ভেক্টর ছিল, সাপোজ এটা ছিল বি ভেক্টরটা, ঠিক আছে? এই যে বি ভেক্টর, এটাকে আমি সমান্তরালি মানে প্যারালালি এই দিকে সরিয়ে নিয়ে চলে এলাম। এবার বলো এই ভেক্টরটা সেম আছে কি সেম নেই? যদি আমি সমান্তরালি সরিয়ে নিয়ে যাই বি ভেক্টরটাকে, তাহলে এখন এই যে বি ভেক্টরটাকে আমি পেলাম সেটা কি সেম আছে কি সেম নেই? হ্যাঁ বলো বলো, লজিক অ্যাপ্লাই করো। ডিরেকশন কি চেঞ্জ হচ্ছে? মান কি চেঞ্জ হচ্ছে? যদি চেঞ্জ হয় যে কোনো একটা বা দুটোই তাহলে আনইকুয়াল, মানে ভেক্টর চেঞ্জ হয়ে গেছে। যদি দুটোর মধ্যে যে কোনো একটা কনস্ট্যান্ট থাকে তার মানে ভেক্টরটা চেঞ্জ হয়নি। তো আমাকে এই লজিকটাকে অ্যাপ্লাই করে বলো যে যখন আমি এইখান থেকে ভেক্টরটাকে এখানে সমান্তরালে নিয়ে এলাম তখন কি ভেক্টরটা চেঞ্জ হয়ে গেল নাকি সেম থাকলো? না, সেম থাকছে, কোপ্ল্যানার ভেক্টর হয়ে যাচ্ছে। কারেক্ট, কোপ্ল্যানার ভেক্টর। আচ্ছা, এই ভেক্টরটাই কোপ্ল্যানার ছিল, এটা উপরের আগেরটা? আগের কেসটা দেখে না না, ছিল না, কারণ ওই লাইনটাকে এক্সটেন্ড করা হয়েছে। আরে ওটাও তো কোপ্লেনারই ছিল, কোপ্লেনার অ্যাজ ওয়েল অ্যাজ কোলিনিয়ার। তুমি বোর্ডটাকে দেখো না, বোর্ডটাই তো একটা প্লেন নাকি? তাহলে এই যে বি ভেক্টর, এটা তো আগেও এই বোর্ডের প্লেনেই ছিল, এখনো তো বোর্ডের প্লেনেই আছে। এরকম কোনো প্লেনে কি আসছে এই সামনের বরাবর কোনো প্লেনে, বা এই দিকের কোনো প্লেনে কি আসছে? তাহলে তো সেম প্লেনে অ্যাজ ওয়েল অ্যাজ কোলিনিয়ার। কেন কি সেম লাইনে আছে। একটা ভেক্টর ইকুয়াল মানে তার মধ্যে অনেক কটা নাম থাকতে পারে দুটো ভেক্টরে, বুঝতে পারলে? এমন নয় যে দুটো ভেক্টরের মধ্যে আমি একটা রিলেশনশিপ নাম বলতে পারি, অনেক রকম নাম বলতে পারি। কোপ্লেনার, কোলিনিয়ার, পারপেন্ডিকুলার ভেক্টর, আনইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর, অপোজিট ভেক্টর, যা খুশি বলতে পারো। এবার হতে পারে একটাই ভেক্টর কিন্তু তার ক্ষেত্রে আমি বিভিন্ন রকম নাম ইউজ করছি, মানে দুটো ভেক্টর কিন্তু বিভিন্ন রকম নাম ইউজ হচ্ছে দুজনের মধ্যে। এটা হতেই পারে, সেম প্লেনে আছে তার মানে কোপ্লেনার, এটাও তো কোপ্লেনার। আমাকে যেটা কথা হলো সেটা আমাকে এটা বলো যে এই ভেক্টরগুলোকে তাহলে চেঞ্জ করেছেই করেনি? হ্যাঁ কি না বলো? না, চেঞ্জ হয়নি, কারণ মানটাও সেম আছে, দিকটাও সেম আছে, ব্যাস। অর্থাৎ আমি বলেছিলাম একটা ভেক্টরের প্রপার্টি হয় না যে আমি যদি একটা কোনো ভেক্টরকে সেম লাইন বরাবর ডিসপ্লেস করে দিই আর প্যারালালি ডিসপ্লেস করি,
সেই ক্ষেত্রে ভেক্টরের মান মানে সেই ভেক্টরের মধ্যে কোনো রকম চেঞ্জ হয় না। ভেক্টরটা এখানে সেই প্রপার্টিগুলোকে ইউজ করা হবে, যে কারণে এটাকে রিকল করালে। যদি না মনে রাখতে পারতে তাহলে এটা কিন্তু বলতে পারবে না, বুঝতে পারবে যে ডেরিভেশনগুলো হয় কী করে। এই প্রপার্টিটাকে ইউজ করা হবে এখানে। দেখো, তো যদি আমি ট্রায়াঙ্গেল লকে ইউজ করি, ট্রায়াঙ্গেল ল ইউজ করে আমি বলতে পারি, তার মানে তুমি তাহলে ভেবে দেখো, এইখানে যে এ বি যে লাইনটাকে তুমি পাচ্ছ, এই এ বি লাইন মানে বেসিক্যালি আমি বলতে পারি যে ওসি ভেক্টর। পারি কিনা বলো? এ বি মানে তাহলে ওসি ভেক্টর বলতে পারি কিনা বলো? হ্যাঁ, তাই না? কারণ এটাকে সমান্তরালি ডিসপ্লেস করে নিয়ে চলে এসো না, তাহলে তো এটা হয়ে যাবে। তাহলে আমি এটাকে এরকমভাবে বলতে পারি যে এইটা হলো ওসি ভেক্টরটা, এটা হলো ওসি ভেক্টর। এবারে আমার কাজ শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নেই। তাহলে আমি বলতে পারি যে এখন ট্রায়াঙ্গেল ল ইউজ করলে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে, কোন ট্রায়াঙ্গেলটা না, ও বি এ, ট্রায়াঙ্গেল ও বি এ এর মধ্যে ট্রায়াঙ্গেল লকে ইউজ করলে আমি কি লিখবো, আমাকে সেটাকে বলো, কি লিখবো আমি? আরে না না না, ওটা তো ও তো পাইথাগোরাসের ল বলছো তুমি। ভেক্টরের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ল কি ছিল? যেখান থেকে সামান্তরিকের সূত্র আসে, ভুলে গেলে? দুটো ভেক্টরের অ্যাডিশন ইকুয়াল টু কি হবে? কি বললে বুঝতে পারলাম না। দাঁড়াও 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 সিমরান দাঁড়াও, ও বলে দিক, শোভন বলো। আচ্ছা, আর সিমরান কি বলছিলে? আমি বলছিলাম মানে এটা হচ্ছে ওবি ভেক্টর প্লাস ওসি ভেক্টর ইকুয়াল টু ওএ ভেক্টর। হ্যাঁ, দুজনে ঠিকই বলেছে। কি ছিল যে দুটো সেম ওরিয়েন্টেশনের ভেক্টর, মানে এই দুটো ভেক্টর সেম ওরিয়েন্টেশন, কারণ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ওরিয়েন্টেশন আসছে। এদের অ্যাডিশন কি হবে? অন্য একটা ভেক্টর যেটা এদের দুজনের এন্ড, একজনের এন্ড আর একজনের হেড, একজনের টেল একজনের হেড, তাদেরকে কানেক্ট করবে। কিন্তু ডিরেকশনটা কি হবে? উল্টো ওরিয়েন্টেশনের, মানে এরা অ্যান্টি ক্লকওয়াইজ গেলে এখানটাতে ক্লকওয়াইজ টাইপের আসবে, মানে এইটা হবে। তাহলে আমি বলতে পারি যে ও এ ভেক্টর ইকুয়াল টু হয়ে যাবে ও বি ভেক্টর প্লাস ও সি ভেক্টর। এটাকে আমি বলতেই পারি, তাই না? এটা ট্রায়াঙ্গেল ল থেকে আমার কাছে আসছে। তো নেক্সট আমার কাজ হচ্ছে যে এই যে ভেক্টরগুলোকে যখন আমি লিখলাম, এটা ভেক্টর ফর্মে আমি বললাম, তো এখানে আমি যে ও এ ভেক্টরটাকে পেলাম, এটাকে আমি কি পেলাম, তার ভেক্টর ফর্মটা কি। কিন্তু আমি এখন এর মানটা জানি না যে এর মান কত হবে। এবারে মানটাকে আমাকে বার করতে হবে। তো মান বার করার জন্য খুব সোজা ব্যাপার, আমি ট্রিগোনমেট্রিকে অ্যাপ্লাই করতে পারি এখানে। ট্রিগোনমেট্রিকে যদি অ্যাপ্লাই করি তাহলে আমাকে বলো ভূমি বাই অতিভুজ মানে বেস বাই হাইপোটেনিয়াস, যদি এখানে অ্যাপ্লাই করি এই ত্রিভুজটার ক্ষেত্রে ও বি এ, তাহলে আমি কি লিখবো? বেস বাই হাইপোটেনিয়াস। বলো তাহলে কি আসবে? cos আলফা ইকুয়াল, তাহলে আমি কি লিখবো না এখানটাতে cos আলফা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিয়াস, মানে ও বি তার যে মান হবে ডিভাইডেড বাই ও এ তার যে মান হবে, মানে ম্যাগনিটিউড। আবার কনসেপচুয়াল পয়েন্টে চলে এসো, কেন এখানে ম্যাগনিটিউড লেখা হলো? কেন আমি শুধুমাত্র ও বি ভেক্টর বাই ও এ ভেক্টর লিখলাম না? বলতে পারবে কেউ? হ্যাঁ, কারণ আমার একটা স্কেলার কোয়ান্টিটি দরকার। অ্যাঙ্গেলটা তো একটা স্কেলার কোয়ান্টিটি থিটা, তাই না? তো cos আলফা কি আসবে? একটা স্কেলার কোয়ান্টিটি আসবে। তো আমি একটা স্কেলার কোয়ান্টিটিকে বার করতে চাই, যে জন্য দুটো স্কেলার কোয়ান্টিটির রেশিওকে আমি নিচ্ছি এখানে। তো cos আলফা মানে আমাকে এই ভেক্টর বাই ভেক্টর লিখলে হবে না, এই ভেক্টরের ম্যাগনিটিউড ডিভাইডেড বাই এই ভেক্টরের ম্যাগনিটিউড, এটাকে লিখতে হবে। তো এই অনুযায়ী বলতে পারি যে এখন ও বি মানে তাহলে কত চলে আসবে আমার কাছে? ও বির ম্যাগনিটিউড কত আসবে? দ্যাট ইজ ও এ তার ম্যাগনিটিউড ইন্টু cos আলফা। এবার দেখো, এই যে ও বির ম্যাগনিটিউড পেলাম, মানে এটা হলো ও বি, এটাকে আমি এরকমভাবেও লিখতে পারি যে এই যে এ ভেক্টর তার এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, তাই না? দি কম্পোনেন্ট অফ দি এ ভেক্টর অ্যালং দি এক্স অ্যাক্সিস, লেখা যায় তো এটাকে, হ্যাঁ কি না বলো, তাই না? এটাকে আমি এরকমভাবে বলতে পারি যে এ এক্স, এ সাফিক্সে এক্স মানে কম্পোনেন্ট অফ দি এ ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস। সেম লজিক লাগিয়ে আমি এই ওয়াই কম্পোনেন্ট যেটাকে পাবো সেটাকেও আমি আগে থেকে লিখে দিয়ে কি লিখতে পারি? এ ওয়াই, তাই না? তো তাহলে আমি এখনো বলতে পারি যে এই যে এ এক্স মানে কি? ও বি ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে এ এক্স সমান আমি তাহলে কত পাচ্ছি?
এ এক্স সমান পেলাম ও এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস আলফা। আচ্ছা ও এ ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে? কত হবে বলো বলো, লেখাই তো আছে না। ওবির ভেক্টরের ম্যাগনিটিউড ডিভাইডেড বাই cos আলফা। আমি এরকম বলতে পারি না যে ও এ মানে কি, ও এ মানে এ ভেক্টর, এর মানকে আমি শুধুমাত্র এ নিতে পারি। আমি বলেছিলাম না যে যখন ভেক্টরের মাথায় ধরো এরকম তোমাকে লেখা আছে যে এ ভেক্টর, যখনই তুমি লিখবে শুধু এ, তার মানে তুমি বেসিক্যালি এর মানটাকে বোঝাচ্ছ এ, তাই না? তো তাহলে আমি এখানটাতে এরকম বলতে পারি তো যে এইখানে যখন আমি বলছি যে এ ভেক্টর, স্মল এ ভেক্টর লেখা আছে, তাহলে আমি ও এ ভেক্টরের মান বলতে পারি যে স্মল এ, তাই না? আরে বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ। তাহলে এখন লেখা যায় যে এ এক্স ইকুয়ালস টু এ কস অ্যালফা, এটা চলে এলো একটা কম্পোনেন্ট অ্যালং দি এক্স অ্যাক্সিস। তাহলে এই যে ভেক্টরটাকে যখন এখানে অ্যাড করানো হলো, এর জন্য এক্স বরাবর এফেক্ট কত আসবে, দ্যাট ইজ এ কস অ্যালফা। বোঝা গেল? নেক্সট চলে এসো যখন আমি ওপর পোর্শনটাতে অ্যাপ্লাই করবো এটাকে, উপরের পোর্শনে অ্যাপ্লাই করতে পারি, কিংবা আমি এইখান থেকে এটা বলতেও পারি এরকমভাবে যে যদি আমি দেখি তাহলে এই দিকটা কি হলো, এই দিকটাকে আমি পাচ্ছিলাম এই ওসি ভেক্টর, ওসি ভেক্টর। আচ্ছা যদি আমি এটাকে ওসি ভেক্টর বলে থাকি, যদি আমি এটাকে ওসি ভেক্টর বলে থাকি, তাহলে আমি বলতে পারি যে ওসি ভেক্টরের মানে আমি এক্ষুনি লিখলাম এ ওয়াই, তাহলে এখানেও বলতে পারি এটা ইকুয়ালস টু এ ওয়াই, তাই না? সেমই তো হবে। তাহলে এখন আবার ট্রিগোনোমেট্রিকে অ্যাপ্লাই করো। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে কত হয়? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে বলো, ছোটবেলায় পড়েছিলে ক্লাস 10 সাইন আলফা। সাইন আলফা। তাহলে এখানে সাইন আলফা সমান কি আসবে? যদি আমি বলি যে সাইন আলফা, সাইন আলফা সেটা সমান কি আসবে বলো, কি লিখবো? ওসি ভেক্টরের ম্যাগনিটিউড ডিভাইডেড বাই ও এ ভেক্টরের ম্যাগনিটিউড, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, ম্যাগনিটিউড অফ ওসি ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ ও এ ভেক্টর। হয়ে গেল। এবারে জাস্ট ভ্যালুগুলোকে পুট করো। ও সি ভেক্টর ম্যাগনিটিউড কত, কত ধরেছি আমি সেটাকে, এ ওয়াই, তাহলে লিখে দাও এ ওয়াই ডিভাইডেড বাই ও এ ভেক্টর ম্যাগনিটিউড কত, এ। তাহলে এখন এ ওয়াই তুমি কত পেয়ে যাবে, এ ওয়াই মানে এ ইন্টু সাইন আলফা। বাস, বুঝতে পারলে? এই যে ডেরিভেশনগুলো আছে না, এই ডেরিভেশনগুলো তোমাকে বোর্ডসের ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে, যদিও তার চান্সেস অনেক কম থাকে। যেটা জিজ্ঞেস করে সেটা হলো এখান থেকে নিউমেরিক্যাল। তো নিউমেরিক্যাল করার জন্য আমাকে মনে রাখতে হবে যে যখনই আমি দুটো ভেক্টর, একটা কোনো ভেক্টরকে দেখবো, সেটা কোনো একটা অ্যাক্সিসের সাথে বা দুটো অ্যাক্সিসের সাথে কোনো একটা অ্যাঙ্গেল করে আসে, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ওই যে অ্যাক্সিসগুলো আছে সেই অ্যাক্সিস বরাবর সেই ভেক্টরের জন্য কত করে এফেক্ট ক্রিয়েট হবে। বুঝতে পারলো? আমি সেটাকে চাইলেই বলতে পারি। তো কত করে এফেক্ট ক্রিয়েট হবে দেখো। এখন মাথায় কোয়েশ্চেন তোমার কিন্তু আসবে যে তাহলে যখন এক্সাম হলে দেবে তখন কি আমি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে করে বার করবো বারবার যে কোনখানটাতে কস কোনখানে সাইন আসবে? না, সিম্পল লজিক, যার সাথে অ্যালফা কোনটা থাকবে বা যার সাথে থিটা কোন থাকবে সেই দিকে কস কম্পোনেন্ট আসবে, আর তার কস কম্পোনেন্টের পারপেন্ডিকুলার ডিরেকশনে সাইন কম্পোনেন্ট আসবে। ব্যাপারটা বুঝতে পারলে? তো এটাকে টেকনিক্যালি ভাবে মনে রাখতে হবে তোমাকে যে যেই দিকে অ্যাঙ্গেলটা থাকবে সেই দিক বরাবর কস কম্পোনেন্ট আর তার পারপেন্ডিকুলারলি সাইন কম্পোনেন্ট। বুঝতে পারলে? যদি এটাকে তুমি বুঝে গিয়ে থাকো তাহলে তুমি বলতে পারো, আমাকে একটা আনসার দিয়ে দাও এটা ঝট করে, যে ধরো তোমাকে এরকম একটা সিচুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা সাপোজ আমি আমার মতো করে মনে করলাম সাপোজ এম অ্যাক্সিস সাপোজ, আর মনে করো এখানে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক আছে? এই 10 নিউটন ফোর্সটা এম অ্যাক্সিস এর সাথে 60 ডিগ্রি কোণে আছে। তো তোমাকে বলতে হবে যে তাহলে এই এম অ্যাক্সিসের অ্যাকর্ডিং যে কম্পোনেন্টটা আসবে দ্যাট ইজ সাপোজ 10 এম, 10 এর কম্পোনেন্ট অ্যালং এম, আর এটা হচ্ছে 10 এর কম্পোনেন্ট অ্যালং ওয়াই। তোমাকে এই 10 এম অ্যান্ড 10 ওয়াই এদের ভ্যালু বলতে হবে। কনসেপ্টটা কি, যার সাথে থিটা সেই দিকে কস কম্পোনেন্ট, তার পারপেন্ডিকুলারলি সাইন কম্পোনেন্ট। বুঝতে পারলে? তোমাকে বলো তাহলে কি হবে। আমাকে এইটাকে না বলতে পারলেও এইটাকে শুধুমাত্র বলো, এম বরাবর কত আসবে বলো দেখি, এম বরাবর কত আসবে? cos 60 cos 60। কি cos 60 আসবে বলো? 10 cos 60, তাই না? বাকিটা কি বুঝতে পারো না? হ্যাঁ, 10 cos 60।
10 cos 60 মানে কত? cos 60 এর ভ্যালু কত হয় বলো? হাফ, তাই না? তাহলে কত চলে আসবে? 5 নিউটন। এবার তাহলে যদি এখানে 10 cos 60 হয় তাহলে এখানে কত হবে? 10 sin 60, তাই না? হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ সবাই বলো হ্যাঁ বলো, বলো সবাই আবার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই বুঝলে তোমরা? হ্যাঁ, আমি হ্যাঁ বলছি মানে তুমি হ্যাঁ বলতেই হবে। দেখো কনসেপ্টটা কি ছিল, যার সাথে থিটা সেই দিকে কস আর তার পারপেন্ডিকুলারলি সাইন কম্পোনেন্ট, এটা কি এর সাথে পারপেন্ডিকুলার আছে নাকি তার সাথে পারপেন্ডিকুলার এরকম কোন একটা অ্যাক্সিস তৈরি হবে? এখন এর অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার। হ্যাঁ, তাহলে এটা তো সাইন হতে পারে না, সাইন 60 হতে পারে না, এটা বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এরকম কিন্তু বুঝলে না? দেখো আমি কি বললাম, যেই দিকে থিটা দেওয়া থাকবে সেই দিকে আসবে কস কম্পোনেন্ট, আর এই যে কস কম্পোনেন্ট তার পারপেন্ডিকুলারলি আসবে সাইন কম্পোনেন্ট। তাহলে এইটা আমার অ্যাক্সিসটা ছিল আর এর সাথে অ্যাঙ্গেলটা দেওয়া ছিল, তাহলে এর কম্পোনেন্ট এই দিকে কি আসবে? কস, কস 60 ডিগ্রি কম্পোনেন্ট আসবে। আর এই যে কস কম্পোনেন্ট এর পারপেন্ডিকুলার কোনো অ্যাক্সিস থাকবে যেইটা থ্রু আসবে 10 sin 60, বুঝতে পারলে? এই ওয়াই অ্যাক্সিসটা তো এর পারপেন্ডিকুলার নয়, মানে এর তো পারপেন্ডিকুলার নয় ওয়াইটা, বুঝতে পারলে দেবায়ন? হ্যাঁ, এগুলো খুব বেসিক মিস্টেক, বুঝতে পারলে? যে এখানে 60 তার মানে এইখানটাতে হয়ে যাবে sin 60, এখানে cos, ওটা কিন্তু নয়। ওইখানে বলছি টেকনিক্যাল টার্মটাকে ইউজ করো, যেদিকে থিটা সেই দিকে cos কম্পোনেন্ট আর সেই কম্পোনেন্টের পারপেন্ডিকুলার ডিরেকশনে আসবে সাইন কম্পোনেন্ট, বুঝতে পারলে? আর তুমি কোয়েশ্চেন ঠিকঠাক করেও ভুল আনসার করে আসবে, তাহলে এটার ভ্যালু কত আসবে? 10 sin 60 মানে কত? √3/2 মানে কত আসবে? 5√3 নিউটন, বুঝতে পারলে? এইটা হবে আনসারটা। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এবারে আমাকে জাস্ট এইটুকুই মনে রাখতে হবে, বুঝতে পারলে, যে কোন দিকে কত কম্পোনেন্ট আসবে। তো আচ্ছা, ওরা কি রেকর্ডগুলো তোমার পেয়ে যায় লেখার জন্য? লেখার জন্য এখান থেকে লিখে নেবে। না না না, ওদেরকে এই নোটসটা দেওয়ার জন্য। তাহলে ওরা কি এখান থেকে লিখে নেবে দেখে এখন? ঠিক আছে, তাহলে একটু টাইম লেগে যাবে ওই জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা কাজ করো সবাই, ঝটপট একবার এই পোর্শনটাকে একবার নোট করে নাও, তাড়াতাড়ি নোট করে নাও, ঠিক আছে? তাড়াতাড়ি হাত চালিয়ে এটাকে নোট করে নাও ঝট করে, কম্পোনেন্টের এই পার্টটা। এই কম্পোনেন্ট ডিভিশনটা কারোর কি বুঝতে অসুবিধা আছে? এখানটা চলো একটা পার্ট আছে, আমি বলে দিচ্ছি ঝট করে, তারপর নোট করবে। এখনো অবধি সমস্ত কিছু বুঝতে পারলে যে কিছু আমি বোঝালাম? হ্যাঁ স্যার। কারোর ডাউট নেই তো? হ্যাঁ, এখানে কিন্তু ভুল ওটাই হয় যেটা আমি এক্ষুনি কোয়েশ্চেনে তোমরা দেখলে, যে ওই সবসময় ওয়াই বরাবর সাইন লিখে দেবে আর এই বরাবর কস লিখে দেবে, ওরকম কিন্তু নয়, লজিক ইউজ করবে সবসময়, বুঝতে পারলে? এরকমভাবে অন্ধের মতো কিন্তু চলবে না। দেখো তাহলে এই যে ভেক্টরটা এর সাথে অ্যালফা কোণ করে আসে, আমি তাহলে এই ক্ষেত্রে আবার বলতে পারি এরকমভাবেও যে যদি এখানে অ্যালফা কোণ করে থাকে আর এইটা তো এখন এ ওয়াই পেয়ে গেলাম আমি, তাই না? এটাকে কি পেলাম? এ ওয়াই, এটা হলো এ ওয়াই। তাহলে এখন বলা যায় যে এ ওয়াই ডিভাইডেড বাই এ এক্স দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান অ্যালফা, তাই না? এই কথাটার মানে কি বলো তো? এটা মাথায় কোয়েশ্চেন আছে যে কেন আমি বেকার বেকার ট্যান অ্যালফা বার করবো, আমাকে তো বলা আছে এখানে অ্যালফা কোণ দেওয়া, এটা কোনো এখানে কাজে লাগে। দেখো ধরো তোমাকে কোনো একটা জায়গাতে রেজাল্টেন্টের ভ্যালু বলা নেই, জাস্ট দুটো ভেক্টর বলা আছে। যদি এই দুটো ভেক্টর বলা থাকে তাহলে তার যে রেজাল্টেন্টটা হবে সেটা যে কোনো একটা ভেক্টরের সাথে কত কোণ করে থাকবে সেটাকে আমি এখান থেকে বার করতে পারি, তাই না? পারি কিনা বলো? একটা এই ভেক্টর ডিভাইডেড বাই, মানে আরেকটা হচ্ছে এই ভেক্টর পারপেন্ডিকুলার বাই বেস করে দেবো, ট্যান আলফা পেয়ে যাবো। এই ট্যান আলফাটা কার সাথে অ্যাঙ্গেল এলো? রেজাল্টেন্টের সাথে অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাক্সিসের। কোন অ্যাক্সিসের পেলাম? এখানটাতে এক্স এর জন্য, তুমি ওয়াই এর জন্য বলতে পারো কত হয়ে যাবে? 90 মাইনাস আলফা, তাই না? একটা পেয়ে গেলে অন্যটা আপনি আপ বেরিয়ে যাবে। বুঝতে পারলে কেন আমার ট্যান আলফাটা দরকার হয়? হ্যাঁ হ্যাঁ স্যার। ব্যাস। স্যার আরেকবার বোঝাবেন? দেখো
তোমাকে এখন আমি বলেছিলাম একটা ভেক্টর আছে এরকম দ্বারা যার দুটো অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট বার করো, মানে বেসিক্যালি তুমি কম্পোনেন্ট বার করলে মানে কি, কম্পোনেন্ট বার করলে মানে তুমি এটা বললে যে আমি দুটো এমন ভেক্টর পেলাম যাদের রেজাল্টেন্ট আসবে এই ভেক্টরটা, তাই না? এই দুটো ভেক্টর রেজাল্টেন্ট আসবে এইটা। এই যেমন বাজারে গেলে যারা আমি বললাম যে তুমি 100 টাকা নিয়ে বাজারে গেলে, তুমি সাপোজ 50 টাকার দুটো জিনিস কিনলে, তার মানে দুটো 50কে যোগ করলে আবার 100ই তো ফিরে পাবে, বুঝতে পারলে? এইটাই হলো কনসেপ্ট, যে দুটো একটা ভেক্টর তাকে ডিভাইড করে দুটো কম্পোনেন্ট আমি ক্রিয়েট করলাম, তাহলে এদেরকে যদি আমি রেজাল্টেন্ট বার করিয়ে এদের, তার মানে আমি এই ভেক্টরটাকে ফিরে পাবো আবার। তো যদি তোমাকে এটা বলা থাকতো যে এই মেন ভেক্টরটা রেজাল্টেন্টের ভ্যালু তোমাকে না দিয়ে তোমাকে জাস্ট বলা থাকতো দুখানা ভেক্টর আছে এরকম পারপেন্ডিকুলার, তাহলে এদের জন্য যে রেজাল্টেন্ট ভেক্টরটা ক্রিয়েট হবে তার সেটা যে কোনো একটা ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকে, সেই ক্ষেত্রে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো। যে ট্যান আলফা বার করবো, ট্যান আলফা মানে কি, যে এই যে ভেক্টরটা তার সাথে আলফা কোণ করে আছে, তাহলে এইখানে কত কোণ করবে, 90 মাইনাস আলফা কোণ। কিন্তু এখানটাতে একটা জিনিস মাথায় রাখবে, তখন এরকম তুমি বলতে পারো ট্যান আলফা বার করতে পারো যখন দুটো ভেক্টর পারপেন্ডিকুলার থাকবে, না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। হলে সেই একটা ফর্মুলা আমরা করেছিলাম যে যে কোনো একটা ভেক্টরের ক্ষেত্রে অ্যাঙ্গেল কত হয়, পি সাইন থিটা বাই এ পি প্লাস কিউ সাইন পি প্লাস কিউ কস থিটার একটা ফর্মুলা করেছিলাম, মনে আছে? ওইটাকে অ্যাপ্লাই করতে হবে। এই ব্যাপারটা বুঝতে পারলে? কে বুঝতে পারছে না এক্ষুনি? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, এবার ঝটপট করে পার্টটা। স্যার এটা মানে এইটা কাজে লাগছে, মানে ট্যান আলফাটা কাজে লাগছে টু ফাইন্ড আউট দ্য ডিরেকশন অফ রেজাল্ট। হ্যাঁ, ডিরেকশন অফ দি রেজাল্টেন্ট ভেক্টর, বুঝতে পারলে? কখন? when two vectors are mutually perpendicular, বুঝতে পারলে? তখন হ্যাঁ সেই ক্ষেত্রে। চলো এবারে জাস্ট ঝটপট করে এটাকে নোটটা কপি করে নাও, স্পিডে লিখবে, ঠিক আছে? স্লোলি লিখবে না। স্যার ওপরের পার্টটা না কেমন একটা হেজি আসছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না। কোন পার্টটা? এই হেডিংটা? না না, ওর নিচে যেটা দেখো। এইটা? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাগুলো কেমন হেজি আসছে। এই নাম্বার নিচের পার্টটা নাম্বার 1 নাম্বার 2 পয়েন্টগুলো বোঝা যাচ্ছে এগুলো ক্লিয়ারলি? নাম্বার 1 নাম্বার 2 পয়েন্ট দুটো হ্যাঁ বোঝা যাচ্ছে, কিন্তু একটু হেজি হেজি লাগছে মনে হচ্ছে। লেখার মতো আছে কি? আচ্ছা আমি ডিকটেট করছি, ঠিক আছে? তোমরা লিখে নাও এইখান থেকে। তো প্রথম থেকে আমি বলছি, when a vector is splitted into components, when a vector is splitted into components which are রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার। এখানে রাইট অ্যাঙ্গেল কথাটাকে আন্ডারলাইন করবে কিন্তু, কারণ আমরা কম্পোনেন্ট ডিভিশনের ক্ষেত্রে বারবার বললাম যে একটা কস তার পারপেন্ডিকুলার হলো সাইন, তো কম্পোনেন্ট দুটো কিন্তু পারপেন্ডিকুলার কম্পোনেন্ট পাচ্ছে আমি দুটো, ঠিক আছে? তো which are right angles to each other, then the components are called rectangular or orthogonal components of that vector. Rectangular or orthogonal component of that vector. এখান থেকে এই যে অর্থোগোনাল লাইনটা আছে না, এটাকে আন্ডারলাইন করে রাখবে, অর্থোগোনাল লাইনটা, অর্থোগোনাল পার্টটাকে। কিছু কোয়েশ্চেন্স আছে যেখানটাতে বলা হয় যে সাম অর্থোগোনাল ভেক্টরস আর অ্যাক্টিং লাইক দ্যাট, এরকম তোমাকে বলবে। অর্থোগোনাল মানে কি? দুটো ভেক্টর পারপেন্ডিকুলার, বুঝতে পারলে? তোমাকে সবসময় এরকম নাও বলতে পারে যে টু পারপেন্ডিকুলার ভেক্টর, তোমাকে অর্থোগোনালও বলতে পারে। অর্থোগোনাল মানে হলো পারপেন্ডিকুলার দুটো, অর্থোগোনাল কম্পোনেন্টস অফ দ্যাট ভেক্টর। হয়ে গেছে লেখা এতটা? এবার এরপরে লেখো নাম্বার 1 পয়েন্ট লেখো। আচ্ছা নাম্বার 1 পয়েন্টটা লেখার আগে এই ডায়াগ্রামটাকে ড্র করে নাও, সাইডে ডায়াগ্রামটা ড্র করে নাও। এখানটা লিখে নেবে ax আর এটাকে লিখে নেবে ay। ডায়াগ্রামটা ড্র হয়ে গেলে আবার একটা ভেক্টর রিভিশন করব, একটা জিনিস।
ড্র করলে কিন্তু আমাকে বলবে হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। সবার হয়েছে তো? আচ্ছা দেখো, যদি আমি এই ভেক্টরের দুটো কম্পোনেন্ট পাই ax অ্যান্ড ay, আমাকে কেউ একজন বলতে পারবে যে এটাকে আমি যদি ভেক্টর ফর্মে লিখি যে a ভেক্টর ইকুয়াল টু কি লিখবো তাহলে? বলো দেখি, a ভেক্টর ইকুয়াল টু তাহলে কি লিখবো আমি? বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও একে 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 শোনো একে একে বলো। দেবায়ন বলো আগে। ax plus ay. আচ্ছা সৃজিতা বলো। ওবি ভেক্টর প্লাস ওসি ভেক্টর মানে ওই ax প্লাস ay। আচ্ছা সিমরান। আমিও ওবি ভেক্টর প্লাস ওসি ভেক্টর। দেখো, এর মানে হচ্ছে আমি একটা ভেক্টর যখন পড়িয়েছিলাম প্রথম থেকে বলছি যে ভেক্টরকে রিপ্রেজেন্ট কীভাবে করবো সবসময়, তার মান অ্যালং উইথ তার ডিরেকশন। তাহলে যদি আমি এ ভেক্টরকে বলি, এ ভেক্টরকে বলতে গেলে আমি এরকমভাবে বলবো যে এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর, বা যেটা তোমরা বলছো যে ওবি ভেক্টর প্লাস ওসি ভেক্টর, ব্যাপারটা একই তো, তাই না? তো এরকমভাবে বলতে পারি যে এই যে ওবি ভেক্টর তার মান কত, দ্যাট ইজ এ এক্স, তাই না? মানে এ কস আলফা, এটা হলো ওর মানটা, প্লাস এইদিকে ওসি ভেক্টর তার মান কত, এ ওয়াই। ঠিক আছে, এখানে শুধুমাত্র মান লিখলাম আমরা, চাই কি ভেক্টর, অর্থাৎ এখনো অবধি আমি ডিরেকশনকে আমি ইনক্লুড করিনি, ডিরেকশনকে ইনক্লুড করে দাও। এ এক্স এর ডিরেকশন কোন দিকে বলো তো? এ এক্স ভেক্টরটা ডিরেকশনটা কোন দিকে? along x axis। তাহলে এখানে কি লিখবো? আই ক্যাপ। এ ওয়াই কোন দিকে? জে অ্যাক্সিস জে ক্যাপ। জে ক্যাপ। এইটা হলো পারফেক্ট রিপ্রেজেন্ট অফ দি রেজাল্টেন্ট ভেক্টর, বুঝতে পারলে? তাহলে এই যে রেজাল্টেন্ট ভেক্টর, এর মানে কি? এর মানে হলো এইটা। এই জিনিসটা অনেক কথা, অনেক রকমের কথা তোমাকে একবারে বলে এই ইকুয়েশনটা। একটা ভেক্টরকে যখন তুমি এরকমভাবে রিপ্রেজেন্ট করলে না, যে তার এক্স বরাবর কি আসছে, ওয়াই বরাবর কি আসছে, দেখো যদি তোমাকে বলা থাকে এরকম একটা জিনিস, সাপোজ তোমাকে বলা হলো যে একটা কোনো এক্স ভেক্টর আছে, তার মানে এরকম তোমাকে দেওয়া আছে যে এক্স ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এর মানে কি বলো তো? এর মানে হচ্ছে এই যে এক্স ভেক্টর তার এক্স অ্যাক্সিস অ্যালং কম্পোনেন্ট কত বলো? কত হবে? 3, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর কত? 4। বুঝতে পারলে? এইভাবে তোমাকে ভেক্টরকে আইডেন্টিফাই করতে হবে। প্রবলেম এটা হয় যে তুমি ভেক্টরের আইডেন্টিফিকেশন যদি তুমি না জানো, তাহলে এর কোয়েশ্চেন তুমি কিন্তু ঠিকঠাক করতে পারবে না। মানে তুমি সারা জীবনে ফর্মুলা বেসডই থেকে যাবে, তুমি নিজের ব্রেন ইউজ করতে পারবে যতক্ষণ তুমি ইকুয়েশনকে ইন্টারপ্রেট করতে শিখবে। বুঝতে পারলে? তো যখন তোমাকে দেওয়া আছে এক্স ভেক্টর মানে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, মানে এক্স ভেক্টর দুটো ভেক্টর দিয়ে তৈরি হয়েছে, বা আমি এরকমও বলতে পারি যে এক্সটা হলো দুটো ভেক্টরের রেজাল্টেন্ট। কোন কোন ভেক্টর? কোন কোন ভেক্টরের বলো? এক্স ভেক্টর। বলবেন? এটাকে দেখে আমি বলতে পারি যে এক্স ভেক্টর হলো দুটো ভেক্টরের রেজাল্টেন্ট। কোন দুটো ভেক্টরের রেজাল্টেন্ট? X axis बराबर 3 और y axis बराबर 4। হ্যাঁ 3 আর 4, 3i ক্যাপ 4j ক্যাপ তো ডিরেকশন বলছো, ভেক্টরটা কোন দুটো? একটা হচ্ছে 3 ইউনিট আর একটা হলো 4 ইউনিট, দুটো ভেক্টর। হ্যাঁ 3 4 দুটো ভেক্টর, বুঝতে পারলে? তো এদের রেজাল্টেন্ট হলো এক্সটা। তুমি ঘুরিয়ে এরকম ভাবে বলতে পারো ব্যাপারটা, বুঝতে পারলে? মানে এই ইকুয়েশনটাকে আমি এরকম ভাবে ইন্টারপ্রেট করতে পারছি। একটা ইন্টারপ্রিটেশন কি, যে এক্স ভেক্টরের দুটো কম্পোনেন্ট, এক্স বরাবর এক্স অ্যাক্সিস বরাবর 3 ইউনিট অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর 4 ইউনিট। বা উল্টোভাবে বলতে পারি যে 3 ইউনিট এক্স অ্যাক্সিস বরাবর অ্যান্ড 4 ইউনিট ওয়াই অ্যাক্সিস বরাবর যদি দুটো ভেক্টর থাকে, তার রেজাল্টেন্ট কত আসবে? এক্স আসবে। বুঝতে পারলে? দেখো এখান থেকে তুমি আবার একটা জিনিস বলতে পারো, সেটা হলো এই এক্স যে ভেক্টরটা, সেটা এক্স অ্যাক্সিস তার সাথে কত অ্যাঙ্গেল করে আছে বলতে পারবে কি করে? পারবে কেউ? কত অ্যাঙ্গেল করে আছে এক্স ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে, কত অ্যাঙ্গেল করে আছে? আমরা একটু আগে শিখেছি এই জিনিসটা, বলো বলো বলো। এরকম ভাবে ভাবতে হবে, তবেই না ব্রেনটা খুলবে। হ্যাঁ বলো, কত হবে? আলফা অ্যাঙ্গেল করে আছে।
তার ভ্যালু কি লিখবো আমি? 45 degree. 45 ডিগ্রি। আর কেউ? আর কেউ? A cos alpha. এ না, ইয়ে পারবে, ওই সিমরান পারবে? That's not বুঝতে পারছি। বুঝতে পারছো না? দেখো, যখন এই ডায়াগ্রাম পাবে, এটাকে এবার শেখো যে কিভাবে এরকমভাবে রিপ্রেজেন্ট করতে হয় ডায়াগ্রামেটিক্যালি। ঠিক আছে, এটাকে দেখেন কি লেখা আছে, এক্স সমান হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, তাই তো? দুটো অ্যাক্সিসকে ড্র করে নিলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই। তাহলে আমি বলতে পারি যে এইটা হচ্ছে আমাকে দেওয়া আছে এক্স ভেক্টরটা। ঠিক আছে, তো তুমি মনে করো যে এক্স ভেক্টরটা অ্যালফা অ্যাঙ্গেল করে আছে উইথ এক্স অ্যাক্সিস। এর এক্স অ্যাক্সিস বরাবর কত কম্পোনেন্ট আছে? 3। ওয়াই বরাবর 4। এই 4টাকে সমান্তরালি বা প্যারালালি তুমি এদিকে ডিসপ্লেস করো, তাহলে কি পাবে? এরকম পাবে, তাই না? 4। আচ্ছা, এখান থেকে কিছু কনফিউশন ড্র করতে পারবে এই ট্রায়াঙ্গেলটা থেকে? এটা কি ধরনের ট্রায়াঙ্গেল বলো? কি ধরনের ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণ। তাহলে এখান থেকে tan আলফা কত হবে? tan আলফা 3/4. tan আলফা 4/3. 4/3। 3/4 কি করে হবে? তুমি তো cot আলফা বলে দিলে। 4/3, তাহলে আলফা কত হবে? tan ইনভার্স 4/3। বুঝতে পারলে? তুমি ভেবে দেখো, একটা ইকুয়েশন তোমাকে কত কিছুর ভ্যালু বলে দিচ্ছে, এই একটা রিপ্রেজেন্টেশন। ওই জন্য বলা হয় এই ভেক্টরকে এই ফর্মে রিপ্রেজেন্ট সবসময় করতে। যখনই তুমি একটা ভেক্টরকে এই ফর্মে রিপ্রেজেন্ট করবে না, তখন তুমি তার পুরো ব্যাকগ্রাউন্ড ডিসক্রাইব করে দিলে এটাকে, যে ভেক্টরটা কী দিয়ে তৈরি হয়েছে, সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তার কোন অ্যাক্সিস বরাবর কত এফেক্ট পাচ্ছ, এভরিথিং ইউ নো। বুঝতে পারলে? এই জন্য বলা হয় ভেক্টরকে এরকমভাবে রিপ্রেজেন্ট করো। এটাই হলো ওর রিপ্রেজেন্টেশন। ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন যখন তুমি করতে পারলে, তখন তোমার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলে? এই রিপ্রেজেন্টেশনগুলো বুঝতে পারলে যে কীভাবে আমি ইন্টারপ্রিটেশনটাকে করবো এখান থেকে? তাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এইগুলো আমি এখানে নিউমেরিক্যালি বলেছি, এই সমস্ত জিনিস বলা আছে এখানটাতে এইভাবে তোমার লেখার মাধ্যমে এখানটাতে। বুঝতে পারলে? ওখানে নাম্বার দেওয়া আছে, এখানে নাম্বার না দিয়ে AX AY দিয়ে বলা আছে, কিন্তু আমাকে ফিল করতে হবে ব্যাপারটা কি। যতক্ষণ না তুমি ফিলটা করতে পারলে জিনিসটা কি জিনিসটা হচ্ছে, তাহলে তোমার কাছে ওটা ফর্মুলা বেসডই থেকে যাবে। বুঝতে পারলে? চলো, এই ডায়াগ্রামটা লেখা হয়ে গেছিলো, ড্র করা হয়ে গেছিলো ডায়াগ্রামটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে তাহলে কতটা অবধি লিখেছিলে তোমরা? ওই পয়েন্টগুলোকে স্টার্ট করেছিলে, নাম্বার 1 নাম্বার 2 এগুলো? না স্যার, ওই অর্থগোনাল অবজেক্ট কম্পোনেন্ট হ্যাঁ, ঠিক আছে। এবার তারপরে নাম্বার 1 দিয়ে লেখো, নাম্বার 1 দিয়ে লেখো, লেট ভেক্টর স্মল a, লেট ভেক্টর স্মল a, মাথায় অ্যারো দিয়ে দেবে কারণ স্মল a ভেক্টর। ঠিক আছে, মাথায় অ্যারোটা দিয়ে দেবে, ইকুয়াল টু OA ভেক্টর মানে OA মাথায় অ্যারো। ঠিক আছে, এরকম দ্বারা কিন্তু A ভেক্টর ইকুয়াল টু OA ভেক্টর। ঠিক আছে, এরকম ভাবে লিখে নেবে। ইন XY প্লেন, makes angle alpha from x-axis, makes angle alpha from x-axis, full stop. Draw perpendiculars AB and AC from A, AB and AC from A on the x-axis and y-axis respectively, on the x-axis and y-axis respectively. ঠিক আছে, 2 নম্বর পয়েন্টে চলে এসো। পয়েন্ট নাম্বার 2, the length of OB is called
projection of OA vector on x axis, projection of OA vector on x axis. এখানে প্রজেকশন টার্মটাকে আন্ডারলাইন করো, ওই টার্মটা আমার এখনো বলা হয়নি, ওই টার্মটা বুঝিয়ে দিচ্ছি কি জিনিস। প্রজেকশন টার্মটাকে আন্ডারলাইন করে রাখো, দেখা হয়েছে সবার এতটা? প্রজেকশন অফ OA ভেক্টর অন x অ্যাক্সিস হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। প্রজেকশন অফ OA ভেক্টর অন x অ্যাক্সিস এর মানেটা কি দেখো। এর মানে হচ্ছে যে ধরো তুমি এইখানটাতে এই একটা কোনো ভেক্টর ছিল, এর ওপরে তুমি লাইট জ্বালালে, ঠিক আছে, এরকমভাবে সাপোজ তুমি এখানটাতে লাইট জ্বালিয়েছো, তো যখন এই লাইটটাকে তুমি জ্বালাবে তখন এর শ্যাডো পড়বে সামনের দিকে, তাই না? তো এই যে শ্যাডোটা নিচের দিকে পড়লো, এই শ্যাডোটার ভ্যালু কত হবে নিচের দিকে, সেটাই হলো প্রজেকশন, বুঝতে পারলে? ওটাকেই বলা প্রজেকশন, বা তুমি ওটাকে আমরা এতক্ষণ ধরে বলছিলাম কম্পোনেন্ট। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার আরেকবার বলবেন? হ্যাঁ দেখো, ধরো এই পেনটাকে এরকমভাবে রাখা আছে, ঠিক আছে, এরকমভাবে আমি এখান থেকে লাইট জ্বালালাম, তো অবভিয়াসলি নিচের দিকে এই যে প্লেনটা আছে নিচের দিকে, ঠিক আছে, এইখানে এর একটা শ্যাডো পড়বে পেনটা, তাই না? যদি আমি ওপর থেকে লাইটটাকে জ্বালাই, সেই শ্যাডোর লেন্থটা কত হলো সেটাকে আমরা বলছি এর কম্পোনেন্ট, আর এই শ্যাডোটাকেই বলা হয় প্রজেকশন। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ব্যাস, তো ওটাকে প্রজেকশন বলা, একটা টার্ম ওটা, প্রজেকশনটা, বুঝতে পারলে? চলো, কতটা লিখেছো না? প্রজেকশন অফ ওয়ে ভেক্টর অন এক্স অ্যাক্সিস, তাই তো? অর কম্পোনেন্ট অফ ওয়ে ভেক্টর, কম্পোনেন্ট অফ ওএ ভেক্টর মানে ওএ মাথায় অ্যারো, ঠিক আছে, কম্পোনেন্ট অফ ওএ ভেক্টর along x axis, along x axis, and is represented by ax. এই ax টাকে আন্ডারলাইন করবে, a সাফিক্সে x, ঠিক আছে, ax দেখা, তারপর ফুল স্টপ, ঠিক আছে, represented by x, full stop. Similarly, OC is the projection of OA vector on y axis, and is represented by AY, A suffix y, ঠিক আছে? হয়েছে এটা এত দূর অবধি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার দেখো, অ্যাকর্ডিং টু দি ল অফ ভেক্টর অ্যাডিশন, এটা বোঝা যাচ্ছে স্মল a ভেক্টর সমান ওএ ভেক্টর ইকুয়ালস টু ওবি ভেক্টর প্লাস ওসি ভেক্টর, এটা হ্যাঁ বুঝে যাচ্ছি। ঠিক আছে, এটা লিখে নাও, অ্যাকর্ডিং টু দি ল অফ ভেক্টর অ্যাডিশন, যেটা লিখে নাও। নিচের স্লাইডটাতে তো কোনো প্রবলেম নেই নাকি? এই নিচের স্লাইডটাতে হ্যাঁ বুঝে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা ডিক্টেট করছে, ডিক্টেট করে টাইমটা বেশি লাগে লিখতে, তোমরা নিজেদের মধ্যে ঝটপট করে লিখতে পারবে। হ্যাঁ হয়ে গেছে। পুরোটা হয়ে গেছে? আর কেউ আছে যার পুরোটা হয়ে গেছে? যাদের হয়নি ঝটপট করে নিচেরটাকে লিখে নাও। এইখানটাতে কয়েকটা জিনিস যারা করে ফেললে মানে বক্স করে রেখে দেবে, সেটা হলো এই যে ট্যান অ্যালফা মানে যেটাকে বার করলে AY/AX, ঠিক আছে। নেক্সট হচ্ছে a তার ম্যাগনিটিউড √(ax² + ay², তারপরে এটা তো করাই ছিল। আর একটা হচ্ছে এই পার্টটা, এই কয়েকটা জিনিসকে বক্সের আন্ডারে রাখবে, ঠিক আছে। আর এটা তো অলরেডি করাই আছে বক্স এখানটাতে। সবার কমপ্লিট? সবার কমপ্লিট তো? ঠিক আছে। আচ্ছা, এবারে
কিছু প্রবলেমসের দিকে চলে আসি। দেখো, প্রথমে প্রবলেমটাকে তোমরা লিখে নাও, ঠিক আছে? তারপরে এখানটাতে সলভ করবে। এই প্রবলেমটা যেরকম লেখা আছে লিখে নাও। কোয়েশ্চেনটা হচ্ছে ইফ নেট ফোর্স অফ দি সিস্টেম ইজ জিরো, ইফ নেট ফোর্স অফ দি সিস্টেম ইজ জিরো, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ নট। এটা হলো কোয়েশ্চেনটা, ঠিক আছে? লিখে নাও, তারপর ডায়াগ্রামটাকে ড্র করে নাও, তারপরে সলভটা করো। If net force of the system is zero, then find the value of F naught. হয়ে গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো দেখো কোয়েশ্চেনটা আমাকে কি বলছে? কোয়েশ্চেনটা আমাকে বলছে যে এইখানে সাপোজ কোনো একটা পার্টিকেল রাখা আছে এখানটাতে, সাপোজ যেখানে কিছুটা পার্টিকেল রাখা আছে, তার উপরে ফোর্স অ্যাক্ট করছে আমি। একটা ফোর্স 2 নিউটন প্লাস ওয়াই অ্যাক্সিসের বরাবর, একটা 4 নিউটন মাইনাস ওয়াই বরাবর, আর একটা ফোর্স এফ নট যেটা এই যে এক্স অ্যাক্সিস তার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। প্রথমত নেট ফোর্স জিরো, এই কথাটার মানে কি বোঝা যায়? দেখো, একটা টার্ম আছে যেটাকে বলে ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম মানে যখন কোনো একটা বস্তুর ওপর নেট ফোর্স জিরো হবে তখন সেটা ইকুইলিব্রিয়াম। এখন ইকুইলিব্রিয়াম কথাটার মানে কি? আমি একটু আগে বললাম কোনো একটা বস্তুর ওপর ফোর্স অ্যাপ্লাই করলে তার এফেক্টটা বিভিন্ন অ্যাক্সিস বরাবর থাকতে পারে। অর্থাৎ হলো এটায় নেট ফোর্স ইকুয়ালস টু জিরো, তার মানে হচ্ছে বিভিন্ন অ্যাক্সিস বরাবর নেট ফোর্স কত হবে? জিরো। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি? বিভিন্ন অ্যাক্সিস বরাবর নেট ফোর্স কত হবে? জিরো। ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো এই ওয়ার্ডটা, যেটা বললাম আমি এখন এতক্ষণ। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ তাহলে আমাকে একটা কমন সেন্স দিয়ে বলো যে যদি আমি বলি যে এইটা সাপোজ এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস বরাবর নেট ফোর্স জিরো কখন হতে পারে? না, যখন এই দিকে প্লাস এক্স বরাবর যে পরিমাণ ফোর্স লাগবে সেম ফোর্স মাইনাস এক্স বরাবরও লাগবে, তাই না? তাহলেই নেট ফোর্স জিরো হয়ে যাবে, তাই না? কারণ প্লাস এফ এক্স আর এখানে কত? মাইনাস এফ এক্স, টোটাল জিরো। বুঝতে পারলে কি? পারলে কিনা বলো? হ্যাঁ, একবার বলুন। দেখো, যদি আমি বলি সাপোজ এটা হলো এক্স অ্যাক্সিস, এই বরাবর নেট ফোর্স জিরো, কখন হতে পারে সেটা? তখনই হতে পারে যখন এই দিকে প্লাস এক্স বরাবর যত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে মাইনাস এক্স বরাবরও ততটাই ফোর্স অ্যাপ্লাই হবে, তাই না? তাহলে এই বরাবর নেট ফোর্স জিরো হয়ে যাবে। হবে কিনা বলো? সিমডান হবে? বুঝতে পারলে? এই হলো কথা। মানে এক্স অ্যাক্সিস বরাবর এফ ফোর্স আর অপরদিকে মানে ওয়াই অ্যাক্সিস মানে অপোজিট ডিরেকশনে মাইনাস এফ ফোর্স। হ্যাঁ এফ এক্স প্লাস অফ মাইনাস এফ এক্স করে মাইনাস ওইভাবে তো জিরো। হ্যাঁ, তাই তো বললাম না। হ্যাঁ, ওইভাবেই তো আসছে। নেট ফোর্স মানে কি? এই দিকের ফোর্স প্লাস এই দিকের ফোর্স প্লাস মাইনাস জিরো, তাই না? সেম অ্যামাউন্টের হলে হয়ে গেল। ওই কারণে বলা হচ্ছে যে একটা কোনো লাইন বরাবর বা যে কোনো অ্যাক্সিস বরাবর নেট ফোর্স জিরো হবে, মানে আমি এটাকে ঘুরিয়ে এরকমভাবে বলতে পারি যে যে কোনো অ্যাক্সিস বরাবর যদি সেম অ্যামাউন্টের ফোর্স উল্টো দিকে অ্যাক্ট করে তাহলে সেই অ্যাক্সিসের ওপর নেট ফোর্স জিরো। তো এখন আমাকে বলেছে যে এই যে পুরো সিস্টেমটা আছে, এই পুরো সিস্টেমটার ওপরে টোটাল ফোর্স জিরো, তার মানে হলো যে পুরো সিস্টেমের যতগুলো অ্যাক্সিস পাবো প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর নেট ফোর্স কত হবে বলো তো? কত হবে নেট ফোর্স? জিরো। এই হলো ব্যাপার। তো যদি প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর নেট ফোর্স জিরো হয় তার মানে হচ্ছে যে বেসিক্যালি এটাই যে প্রত্যেকটা অ্যাক্সিস বরাবরই সেই অ্যাক্সিসের প্লাস বরাবর যত ফোর্স অ্যাক্ট হচ্ছে মাইনাস বরাবরও তত ফোর্সে অ্যাক্ট হচ্ছে, তাই না? হ্যাঁ কি না বলো?
হ্যাঁ স্যার। হ্যাঁ এই দেখ, এবার দেখ এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে আমাকে পুরো কোয়েশ্চেনটাকে সলভ করতে হবে। তো দেখো যদি আমি বার করি এখন, তাহলে এরকমভাবে বলতে পারি যে এটা যদি এফ নট হয় তাহলে এইদিকে কোন কম্পোনেন্ট আসবে? এইদিকে বলো তো, যদি এটা এফ নট হয় তাহলে এইদিকে কোন কম্পোনেন্টটা আসবে এদিক বরাবর? F naught cos alpha. মানে cos আলফার ভ্যালু এখানে কত? cos 30। তাহলে এখানে কত আসবে? f নট cos 30। তো যখনই এই ধরনের কোয়েশ্চেন দেখবে, তোমার প্রথম কাজ হলো কম্পোনেন্টের ডিভিশনসগুলোকে কমপ্লিট করে নাও। কারণ যখন তুমি নিজের সামনে বিভিন্ন অ্যাক্সিস বরাবর ফোর্সকে দেখতে পাচ্ছ, তখন তুমি সেটাকে নিয়ে ইন্টারপ্রেট করতে পারো। তো তোমার প্রথম কাজ হলো দেখাটা কমপ্লিট করে দেওয়া, যে কোন দিকে কত ফোর্স অ্যাক্ট হচ্ছে। আচ্ছা এই দিকে কত ফোর্স অ্যাক্ট হবে বলো তো? f নট কত? Sin 30. সাইন 30। আচ্ছা এবার দেখো, যদি ইফ এফ নেট মানে সিস্টেমের ওপর টোটাল ফোর্স ইকুয়াল টু 0 হয়, ইজ 0, দেন টোটাল ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস দ্যাট অলসো শুড বি 0। এক্স অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্সও 0 হতে হবে। এক্স অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স কত? প্লাস এক্স বরাবর কত আছে বলো? 2n কত আছে বলো? প্লাস এক্স বরাবর, প্লাস এক্স বরাবর কত আছে? 2n প্লাস এফ নট সাইন 30। আচ্ছা এফ নট সাইন 30 মানে কত আসবে? এফ নট সাইন 30 এর ভ্যালু কত হয় বলো? কত হয়? হাফ। তাহলে কত হবে? এফ নট বাই 2। তাহলে কি লিখবো? 2 প্লাস এফ নট বাই 2। আচ্ছা মাইনাস এক্স বরাবর কত আছে? 4 নিউটন, বা আমি এরকম বলতে পারি -4 নিউটন, তাই না? যদি আমি বলি যে মাইনাস এক্স বরাবর 4, তার মানে আমি ডিরেকশনটাকে বললাম। আর যদি আমি বলি -4, তার মানে এটা বাই ডিফল্ট আন্ডারস্টুড যে নেগেটিভ এক্স বরাবর। কেন মাইনাস এক্স বলেছে? বুঝতে পারলে? হ্যাঁ তাহলে আমি আরেকবার বলবেন? দেখো এই যে 4 নিউটন ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে না, যদি আমি এটাকে দুরকম ভাবে বলতে পারি। একটা বলতে পারি যে 4 নিউটন অ্যালং এক্স অ্যাক্সিস, ঠিক আছে, সরি অ্যালং মাইনাস এক্স অ্যাক্সিস, 4 নিউটন অ্যালং মাইনাস এক্স অ্যাক্সিস। অথবা এরকম বলতে পারি যে -4 নিউটন অ্যালং এক্স অ্যাক্সিস। বুঝতে পারলে? 4 নিউটন অ্যালং মাইনাস এক্স মানে এইটা, আর -4 নিউটন অ্যালং এক্স, তার মানে তো এটা কি বোঝাচ্ছে, তাই না? -4 আই ক্যাপ আর 4 মাইনাস আই ক্যাপ, দুটো তো সেম জিনিস, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। এটাই আমি এতক্ষণ ধরে তোমাকে বলছি, যে ইদার তুমি বলো যে 4 নিউটন অ্যালং মাইনাস এক্স অ্যাক্সিস, অথবা -4 নিউটন অ্যালং এক্স অ্যাক্সিস। বুঝতে পারলে সৃজিতা? হ্যাঁ হ্যাঁ স্যার। ব্যাস এইটাই হলো কথা। তো তাহলে আমি বলতে পারি যে নেট ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস কত? একটা হলো প্লাস এক্স এর নেট ফোর্স প্লাস মাইনাস এক্স এর নেট ফোর্স। তাহলে মাইনাসে দিয়ে কত ফোর্স আছে? -4 নিউটন লিখবো ওটাকে, তাই না? লিখে দাও -4 ইকুয়াল টু কত আসছে? বাস আমার কাজ শেষ। এইখান থেকে ভ্যালু বার করতে হবে। তাহলে কত পাবো? এফ নট বাই 2 -2 ইকুয়াল টু 0। দ্যাট মিনস এফ নট বাই 2 ইকুয়াল টু 2। সো এফ নট সমান কত হয়ে যাবে? 4 নিউটন। বুঝা গেল? তাহলে এফ নটের ভ্যালু কত? 4 নিউটন। বুঝতে পারলে কি পারলে না বলো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। বাস লিখে নাও ঝট করে এটাকে। এই যে ডায়াগ্রামটাকে প্রথমে ড্র করেছিলে তার মধ্যে কিন্তু কোনোভাবে হিজিবিজি করবে না, নতুন করে আবার ডায়াগ্রামটাকে নিচে সলিউশনের মধ্যে ড্র করো, সেখানে এই সমস্ত মার্কিংগুলোকে করো। মেন কোয়েশ্চেনের ডায়াগ্রামটাকে ফ্রি রাখবে, নাহলে পরে নিজেরাই বুঝতে পারবে যে অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা কী ছিল। আবার একটা ডায়াগ্রাম ড্র করবে নিচে, তারপরে লিখবে, সেখানে যা কিছু মার্কিং করার করো। আচ্ছা আমাকে ঝটপট আর একটা জিনিস বলে দাও, সেটা হলো যে আমরা এফ নটটার ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমাকে ঝটপট এটাকে বলে দাও যে এফ এক্স কত হবে, সরি এফ নট এক্স, এফ নট এক্স কত হবে আর এফ নট ওয়াই কত হবে ভেক্টর ফর্মে। এফ নট এক্সটা ভেক্টর ফর্মে কি লিখবো আমি?
এফ নট এক্স। এফ নট এক্স মানে কোনটা? মানে স্যার ওটা কি f নট cos হ্যাঁ ওটাই তো। হবে কত হবে? 2n মানে 4n into half এই হাফ সমান কত cos 30 রুট 5/2 তাই না সিমরান? রুট 5/2 তাই না? না আর কত? না হাফ root 3/2 আরে এতক্ষণ লাগে? বাবু মাধ্যমিক পাস করে তো এতক্ষণ লাগছে কেন? রুট 3f0/2। ও তোমরা তো এবার পাস করেছো না, এবার তো ট্রিগোনোমেট্রি ছিল না মাধ্যমিকে তাই না? হ্যাঁ তাহলে না কিন্তু আমাদের শিখিয়েছিল মানে ইউজ সিলেবাসটা জানা গিয়েছিল অনেক পরে। ভালো করেছিল শিখেছিল বলে, আর ট্রিগোনোমেট্রি ছাড়া কিচ্ছু করতে পারবে না। দেখো তাহলে কত পেয়ে গেলাম এটা f নট রুট 3/2। f নটের ভ্যালু কত বার করেছি? 4 নিউটন। তাহলে কত আসবে এটা? 4 নিউটন পুট করলে 2 রুট 3 নিউটন। তাহলে f নট x ভেক্টর ফর্মে কি লিখবো? 2 রুট 3 তার পাশে 10 না না ভেক্টর ফর্মে কি লিখবো? আই ক্যাপ হ্যাঁ ডিরেকশন ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন। f নট y টা বলো কত আসবে? if not sin 30 মানে sin 30 মানে হচ্ছে হাফ তাহলে 2j 2j ক্যাপ 2j 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 দেবায়ন আনসার দিচ্ছ না কেন? মেয়েগুলো তো ফার্স্ট হয়ে গেল, আর তুমি একা একা কি করছো এখানে? অঙ্ক লিখছি বললে তো হবে না, রেসপন্স করতে হবে। লিখে কি শিখবে? রেসপন্স করে তবে শিখতে পারবে। লেখার জন্য তো অঢেল টাইম দেবো, রেসপন্স করতে হবে তবে না শিখতে পারবে। ওরা ছটফট করে কিন্তু আনসার দিয়ে দিল, তোমার থেকে কিন্তু শিখে যাচ্ছে ওরা আগে, বুঝতে পারলে? তাহলে এরকমভাবে চললে হবে নাকি? রেসপন্স করবে, লেখার জন্য সময় দেবো। এখন লিখতে থই না বলছি আমি, লেখার জন্য সময় তো দেওয়া হয়। রেসপন্স করো, ওইটার জন্য তুমি শিখতে পারবে আলটিমেটলি। আচ্ছা তাহলে এবার বলো, তাহলে যদি আমি এফ নটের ভেক্টর ফর্ম লিখি তাহলে সেটা কি লিখবো এখন? ভেক্টর ফর্মে এফ নট লিখলে আলটিমেটলি 3 i ক্যাপ আর প্লাস 2j ক্যাপ হ্যাঁ প্লাস 2j ক্যাপ। এই হলো 2 রুট 3 i ক্যাপ প্লাস 2j ক্যাপ। বুঝা গেল? এই হলো ব্যাপার। তাহলে এইটা হলো এফ নটের ভেক্টর ফর্ম। তোমাকে কিন্তু দেখো এই কোয়েশ্চেনটা দু রকমভাবে তার মানে জিজ্ঞেস করতে পারে। একটা হলো এফ নটের ভ্যালু বার করো, যেটা এখানে বলেছে যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য এফ নট। ইদার এটাকে বলতে পারে, অথবা তোমাকে এটা বলতে পারে ইফ দ্য নেট ফোর্স অফ দি সিস্টেম ইজ 0 দেন ফাইন্ড আউট দি এফ নট ভেক্টর। বুঝতে পারলে? তোমাকে এফ নট না বলে এফ নট ভেক্টর বলতে পারে, মানে তোমাকে এরকম ভেক্টর ফর্মে এক্সপ্রেশনটাকে বার করতে দিতে পারে। তুমি কিন্তু এখান থেকে দু রকম কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, বুঝতে পারলে? একটা ইদার মান অথবা ভেক্টর ফর্ম। পারবে তো এখন বার করতে? হ্যাঁ হয়ে গেল, সোজা জিনিস এগুলো, বুঝতে পারলে? একবার শিখে গেলে পুরো একদম মাখনের মতো সলভ করবে এগুলো। না লিখে নাও, চটপট লেখো। ওখানে গ্যাপ আছে দেখো। হয়েছে লেখা? আনসার হয়ে গেছে। সবার কমপ্লিট তো? হ্যাঁ স্যার ঠিক আছে। এটা ছিল কম্পোনেন্টের একটা কোয়েশ্চেন, বুঝতে পারলে? এবারে আর একটা কোয়েশ্চেন করা আছে। তোমরা তো একটা কোয়েশ্চেন হোমওয়ার্কে নাও তো, সেটা হলো এই যে কোয়েশ্চেনটা, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা পরের যে ক্লাসটা হবে সেই পরের ক্লাসে কিন্তু আমাকে বলবে যে স্যার এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক দেওয়া ছিল, ঠিক আছে? কারণ হোমওয়ার্কগুলো আমার মনে না থাকলেও তোমরা কিন্তু রিকল করাবে, ঠিক আছে? যদিও আমি এখানটাতে মার্ক করে নেবো একবার সেরকম হলে। কোয়েশ্চেন নাম্বার 3টা, কোয়েশ্চেনটাকে লেখো। ইফ অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস p vector and q vector is 60 degree, if angle between vectors p vector and q vector is 60 degree, full stop, magnitude of the resultant is root 7 of the q, root 7q, then find out p by q তার ভ্যালু কত হবে? p by q তার ভ্যালু কত হবে?
হয়েছে লেখা? হ্যাঁ স্যার। সবার হয়েছে তো? এই কোয়েশ্চেনটা করবে হোমওয়ার্কে। নেক্সট হোমওয়ার্কটাকে লেখো। নেক্সট হোমওয়ার্কটা আমি চলো স্যার ওটা কি পি ক্রস কিউ দেওয়া নাকি পি এন্ড কিউ? পি বাই কিউ, পি বাই কিউ। না না মানে 50 ডিগ্রি আমাদের লেখা পি ক্রস কিউ। না না, এটা অ্যান্ড এরকম ভাবে অ্যান্ড লেখে না, অ্যান্ড পি ভেক্টর অ্যান্ড কিউ ভেক্টর। ঠিক আছে। তোমার লেখা হয়ে গেছে কি এটা? হ্যাঁ ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকবে, আমার কিন্তু প্রত্যেকে এটাকে মনে করাবে। তোমরা বাড়িতে এরকম নয় যে একবার দুবার সলভ করলাম হলো না রেখে দিলাম, ওটা করবে না। ম্যাক্সিমাম যতটা অবধি তুমি ভাবতে পারো, তার জন্য দরকার হলে নেট ঘাটো, দরকার হলে আরও দুটো বইকে পড়ো, বুঝতে পারলে? কিন্তু নিজেকে সলভ করতে হবে ব্যাপারটাকে। যতক্ষণ না তুমি নিজে থেকে কোয়েশ্চেনকে সলভ করলে, তার পিছনে নিজের 100% ব্রেনটাকে ইউজ করলে, ততক্ষণ অবধি কিন্তু তোমার আপগ্রেডেশন হবে না ব্রেনে। তুমি এখন অবধি যে লেভেলে আছো তখন সেই লেভেলেই থাকবে। তাহলে প্রবলেম 10টা করেই যাবে, তুমি প্রবলেম করলে, পারলে না আমি করালাম, আলটিমেটলি তুমিও আনসারটা বার করলে কিন্তু রেজাল্ট কিছু পেলে না, কারণ তোমার ব্রেনের কিন্তু আপগ্রেডেশনটা হলো না, বুঝতে পারলে? এটা তখন হবে যখন তুমি নিজের ব্রেনটাকে একদম 110% ইউজ করবে, তারপরে তুমি পারছো না, বুঝতে পারলে? সেটা অন্য কথা। কিন্তু ম্যাক্সিমাম লেভেল অবধি ট্রাইটা তোমাকে করতে হবে, তবে গিয়ে তুমি জিনিসকে শিখতে পারবে। না হলে কখনোই কিন্তু শেখা হবে না। নাহলে ওই প্রবলেম তুমি নিয়ে আসলে, পারলে না আমি আবার সেটাকে তোমাকে সলভ করলাম, এই কোয়েশ্চেনটা আমি তো সলভ করবোই, এটাকে তুমি আবার টুকবে ওটাকে, কিন্তু তোমার কিন্তু আপগ্রেডেশন কিছু হলো না, বুঝতে পারলে? তো আগে নিজে থেকে ট্রাই করো। চলো নেক্সট একটা কোয়েশ্চেন আমি করছি, তারপরে ওই টাইপের আরেকটা দেবো তোমাদেরকে। দেখো কোয়েশ্চেনটা লিখে নাও। ইফ মড অফ এ ভেক্টর ইকুয়াল টু মড অফ বি ভেক্টর ইকুয়াল টু মড অফ সি ভেক্টর অ্যান্ড এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0, দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর। লেখো কোয়েশ্চেনটাকে। এই কোয়েশ্চেনটা করো। এই টাইপের আর একটা কোয়েশ্চেন হোমওয়ার্কে দেবো। এই কোয়েশ্চেনগুলো খুব ভালো কোয়েশ্চেন এই টাইপ। হয়েছে লেখা? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো তোমার কি বলছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0। প্রথমত এর মানেটা কি দেখো, এই মানেটাকে তোমাকে প্রথমে ইন্টারপ্রেট করতে হবে। এর মানে হচ্ছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর, তাই না? ঠিক কিনা বলো? হ্যাঁ তাই তো? এর মানে কি দেখো, এর মানে হচ্ছে যে ধরো একটা ভেক্টর হচ্ছে এটা এ ভেক্টর, সাপোজ দিস ইজ এ ভেক্টর, আর একটা ভেক্টর আছে বি ভেক্টর, যারা সেম ওরিয়েন্টেশনে আছে, বি ভেক্টর। নর্মালি আমি জানি যদি এ প্লাস বি সমান সি হতো, তাহলে যদি এ প্লাস বি সি হয় তাহলে সেটা এইরকমভাবে আসতো, ঠিক কিনা? তাই তো? যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর হতো তাহলে এরকম আসতো, আসতো কিনা বলো? হ্যাঁ ঝটপট বলো, প্রত্যেকে রেসপন্স করবে, মাথায় জিনিসটাকে সেট করো, নাহলে কিন্তু পারবে না এই টাইপের কোয়েশ্চেন আসবে, ডিরেকশনটা উল্টো হয়ে তাই না? হ্যাঁ, এখন কি হবে? উল্টো হবে। কেন? কারণ মাইনাস সি আসছে এখানটাতে, বুঝতে পারলে? তাহলে এখন ডায়াগ্রামটা কি হবে? এখন যে ডায়াগ্রামটাকে আমি পাবো সেই ডায়াগ্রামটা হবে এরকম টাইপের। এখনকার ডায়াগ্রামটা হবে এই জিনিসটা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর, মানে এইটা হচ্ছে সি ভেক্টর। বুঝতে পারলে এখন? সবার কাছে বুঝতে পারলে ব্যাপারটা কেন এইদিকে হলো? হ্যাঁ। This side of the triangle is anti-clockwise direction, সেই জন্য। কি বললে আবার বলো? সেম অর্ডারে আছে কিন্তু হ্যাঁ, সেম অর্ডারে থাকবে, তিনটে অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, কিন্তু যদি ইকুয়াল টু সি হতো তাহলে কি লিখতাম? এটা ক্লকওয়াইজ আসতো সিটা, তাই না? আর এইগুলো অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝতে পারলে? জাস্ট আমাকে এইটাকে মনে রাখতে হবে যে এইটার মানেটা কি। এবারে কোয়েশ্চেনটা খুব ইজি কোয়েশ্চেন। দেখো আমার কি বলছে, তিনটে ভেক্টরের মান সমান, ম্যাগনিটিউড অফ দি থ্রি ভেক্টরস আর সেম, তার মানে এই যে লেন্থটা হবে সেইটাই হবে এই লেন্থটাও, সেইটাই হবে এই লেন্থটাই, অর্থাৎ তিনটে একটা ট্রায়াঙ্গেলের তিনটে আর্মের ভ্যালু সেম। কি ট্রায়াঙ্গেল সেগুলো? equilateral triangle। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাই না?
একটা ট্রায়াঙ্গেল তার 3টে বাহুর দৈর্ঘ্য সমান, মানে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের মধ্যে তাদের ভিতরের অ্যাঙ্গেলগুলো কত করে হয়? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তার মানে এইটা কত? 60 ডিগ্রি। এইটা কত? 60 ডিগ্রি। এটা কত? 60 ডিগ্রি। আমার কোয়েশ্চেনটাতে কি আনসার চেয়েছে? যে ভেক্টরগুলোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? কত করে হবে? 60 ডিগ্রি করে, তাই না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। বলো আবার, আবার সবাই হ্যাঁ বলো, বলো বলো, জোরে বলো, গর্বের সাথে বলো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। গর্ব হচ্ছে না তোমার বলে? ভুল বলছো তো, এটাই তো এই কোয়েশ্চেনটার ভুলটা। ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কিভাবে বার করে? হেড টু হেড বা টেল টু টেল। হেড টু টেল কি বার করা হয়? হ্যাঁ, না তাহলে না, এই অ্যাঙ্গেলগুলো কার মধ্যে আসছে? হেড টু টেল। তাহলে তুমি কি করে বলবে এগুলো 60 ডিগ্রি? এটা তো আনসার হবে না। এ বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেনের ক্ষেত্রে এই এক্সাম হলে এই কোয়েশ্চেনটা আসবে, তুমি একদম গর্বের সাথে নেগেটিভ মার্কিং করে আসবে, কারণ অপশনে 60 ডিগ্রি দেওয়া থাকবে। এক্সামিনার খুব ভালোভাবে জানে যে ছেলেটা এটা ভুলে গেছে ভেক্টরের বেসিক কনসেপ্ট, যে আমাকে অ্যাঙ্গেল অলওয়েজ হেড টু হেড বা টেল টু টেল নিতে হবে, হেড টু টেল নয়, সে এটা কি আনসারটা করে আসবে। বুঝতে পারলে? তাহলে আনসার কি হবে? আমি কিভাবে বলেছিলাম যে এই ভেক্টরটাকে এক্সটেন্ড করে দাও, মানে এই দিকে ডিসপ্লেস করে দাও, তাহলে ভেক্টরটা সেমই থাকবে। এটাকে এই দিকে নিয়ে যদি আমি চলে আসি, যদি এই ভেক্টরটাকে আমি এই দিকে নিয়ে চলে আসি, তাহলে কি হবে? এটা এরকম একটা লাইন পাবো। তার মানে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কোনটা হবে? 60 নয়, কোনটা হবে? এইটা। আমি এটাকে অন্য কালার দিয়ে লিখছি, এইটা হবে অ্যাঙ্গেলটা। কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে এটা? কত হবে এটা? বলো বলো। 180 minus 60 হ্যাঁ, মানে 120 ডিগ্রি। সেমভাবে যখন আমি এইটার কথা বলবো, তখন আমি বলতে পারি এটাকেও আমি এইদিকে এক্সটেন্ড করে দিই, তাই না? তাহলে এর টেলটা এইদিকে আসবে। এটা কেন এক্সটেন্ড করলো? কারণ এটাকে এক্সটেন্ড করলে এই ভেক্টরের টেলটা এইখানে চলে আসবে, তাহলে একটার টেল অন্যটার টেল, তাদের মধ্যে অ্যাঙ্গেল আমি বার করতে পারবো। এখানেও তাই অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এইটা কত হবে? এইটা হবে তাদের মধ্যে অ্যাঙ্গেল। কত হবে এই অ্যাঙ্গেলটা? এটা 120 120 ডিগ্রি। এর নেক্সট, মানে হেড টু টেল নেব আর হেড টু হেড নেব না। হেড টু হেড বা হেড টেল টু টেল, যে কোনো একটা নিতে হবে। ইদার হেড টু হেড নাও বা টেল টু টেল নাও, হেড টু টেল নিলে হবে না। বুঝতে ঠিক পারলে? আছে সেম সেম পার্টের মধ্যে অ্যাঙ্গেল নিতে হয় ভেক্টরের ক্ষেত্রে সবসময়। বুঝতে পারলে? আচ্ছা, এখানে কত আসবে বলো তো? এটা 60, তাহলে এটা কত? 120 হবে, তাই না? তাহলে তিনজনের মধ্যে অ্যাঙ্গেল কত করে হবে? 120 ডিগ্রি করে। বুঝতে পারলে? সো অ্যাঙ্গেল বিটুইন দি ভেক্টরের অ্যান্সার কত এলো? 120 ডিগ্রি। এইখানটাতে যখন কোয়েশ্চেনটা করবে, তখন এই দুটো ডায়াগ্রামকে আবার পাশে মার্ক করবে, যাতে করে এটা মাথার মধ্যে পুরো গেঁথে যায়। বুঝতে পারলে? এই দুটোকে ড্র করবে, দিয়ে পাশে টিক মার্ক করবে, আর এটাকে ড্র করে ক্রস মার্ক করবে। বুঝতে পারলে? যে আমি অ্যাঙ্গেলটা ওইভাবে নেব না। আর নিচে এরকমভাবে লিখবে যে অ্যাঙ্গেল বিটুইন দি ভেক্টর ইজ 120 ডিগ্রি, নট 60 ডিগ্রি। বুঝতে পারলে? এটাকে এরকমভাবে লিখবে যাতে করে পড়ার সময় তোমার মাথায় স্ট্রাইক করে, কেন 60টা নেই, নাহলে আবার এই ভুলটাকে পরে করবে। বুঝতে পারলে? এটা কিন্তু ওয়ার্ডে এরকমভাবে লিখবে পুরো জিনিসটাকে। কারো ডাউট আছে ব্যাপারটা বুঝতে কি হলো এই কোয়েশ্চেনটাতে? না স্যার না। ঠিক আছে, ঝটপট লিখে নাও যেভাবে বললাম। হয়েছে? স্যার হয়েছে? কমপ্লিট? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, এবারে হোমওয়ার্কটাকে লিখে নাও ঝটপট।
এই হোমওয়ার্কটা লিখে নাও। ইফ সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর অ্যান্ড সি ইকুয়াল টু এ প্লাস বি, এর মানে কি বলো তো? এটার মানে হচ্ছে সি এর ভ্যালু, তাই না? কারণ মাথায় ভেক্টর সাইন নেই, দেখো মানে ম্যাগনিটিউড অফ দ্য সি, বুঝতে পারলে? সি এর ভ্যালু ইকুয়ালস টু এ প্লাস বি, মানে এর ভ্যালু প্লাস বি এর ভ্যালু। দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, এটার মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে। হয়েছে? ঠিক আছে, দেখো দুখানা মাত্র হোমওয়ার্ক তোমরা পেয়েছো। তোমরা বাড়ি গিয়ে যেটা করবে সেটা হলো যে আজকে যা যা কিছু শিখলে, ঠিক আছে, এখনই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে 5 মিনিটের মধ্যে পুরো রিকল করে নাও, ঠিক আছে? সমস্ত প্রবলেমসগুলোকে না দেখে একবার সলভ করবে যেগুলো আজকে ক্লাসের মধ্যে হয়েছে। আর একটা কাজ করবে, সেটা হলো যে এই প্রবলেমগুলো দুটো হোমওয়ার্ক, এই দুটো হোমওয়ার্ক নিজের মাথার 110%কে ইউজ করবে নেক্সট ক্লাস হওয়ার আগে অবধি, ঠিক আছে? তারপরে আবার পরের ক্লাসে আমাকে রিকল করাবে যে স্যার হোমওয়ার্কটা দেওয়া ছিল, বুঝতে পারলে? আমাকে রিমেম্বার করবো জিনিসটাকে, নাহলে ভুলে যাবো। তো আজকের কনসেপ্টগুলো সব বুঝতে পারলে? কম্পোনেন্ট বার করা কীভাবে, সেটাকে ভেক্টর ফর্মে রিপ্রেজেন্ট করবো, সেখান থেকে কীভাবে তার কত অ্যাঙ্গেলে একটা রেজাল্টেন্ট লাই করতে পারে দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টের রেজাল্টেন্ট, ব্যাপারগুলো বুঝতে পারলে? কীভাবে অ্যাঙ্গেলগুলো বার করতে হয়, ক্লিয়ার তো? ঠিক আছে, চলো তাহলে আবার পরের ক্লাসে দেখা হবে, যতটাই থাক।